আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ। খুব ভালো করে প্রথম 2 মিনিট মনোযোগ দিয়ে শুনেন, তাইলে হচ্ছে যে মানে কোশ্চেন থাকবে না আপনার। সেটা হচ্ছে যে ফ্রেজ এন্ড ক্লজ এর যে আইডেন্টিফিকেশন, এটা বেসিক্যালি হচ্ছে আমরা ফ্রেজ এন্ড ক্লজ এর যে আইডেন্টিফিকেশন বেসিক্যালি এটা আমরা প্রিলির জন্য পড়ি। মানে প্রিলিতে খুবই সিম্পল জিনিস আসে আসে যেমন ধরেন এটা কমপ্লেক্স সেন্টেন্স নাকি এটা সিম্পল সেন্টেন্স নাকি এটা কম্পাউন্ড সেন্টেন্স। আবার এটা আসে যে এটা কি প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ নাকি হচ্ছে যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। মোস্টলি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজই আসে, মানে সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ থেকে আসে। তো আমার যে বেসিক দুইটা ক্লাস, দুইটা ক্লাসের দুইটা ঘটনা থাকবে, এটা হচ্ছে একসাথে আপনার প্রিলিটা এখানে কমপ্লিট হয়ে যাবে। যদিও প্রিলিতে এই ক্লাসটা আবার রিপিট হবে, আবার রিপিট করব, কিন্তু আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন আপনার প্রিলির ক্লাস ওইটা করতে হবে না। করলে আরো ভালো, আপনার আবার রিভিশন হবে। তবে আজকের ক্লাসে আমি কিছু মানে যদিও আমি এরকম রাখি না, আজকে প্রথমবারের মতো আমি হচ্ছে প্রিলি থেকে গত 35 থেকে একবারে 45 বিসিএস পর্যন্ত যেসব প্রশ্ন আসছে প্রিলিতে ওই প্রশ্নগুলা রাখার চেষ্টা করছি। তবে খুব বেশি আসে নাই আজকের টপিক থেকে, যা আসছে সেটা রাখার চেষ্টা করছি দুই ক্লাস মিলায়া। তো আজকের ক্লাস হচ্ছে খুবই বেসিক, মানে হচ্ছে আমরা হচ্ছে একবারে আহ যেরকম নাউন প্রোনাউন চিনেছি না প্রথম ক্লাসে, এখানে হচ্ছে আমরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি এটা চিনবো। চেনার পরে আজকে যে আপনি নাউন ফ্রেজ চিনবেন, আগামী ক্লাসে যে একটু হার্ড হয়ে যাবে। মানে আজকে নাউন ফ্রেজের আপনি যে সংজ্ঞা শিখবেন, পরের ক্লাসে সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে না, ইলাবোরেট হবে অ্যাকচুয়ালি। তো যেটা হচ্ছে যে আজকে ফ্রেজ এন্ড ক্লজ যেভাবে চিনবেন, আগামী ক্লাসে একটু অ্যাডভান্স চিনবেন। চিনে আপনি প্রিলি কভার করে ফেলতে পারবেন, প্রিলিতে আপনি ইনশাল্লাহ সব পারবেন আশা করা যায় এই দুইটা ক্লাস করার পরে। আর মোটামুটি 1-2 নাম্বার আপনার নিশ্চিত হয়ে যাবে আজকের ক্লাস মনোযোগ দিয়ে যদি করেন। কিন্তু আমার তো কনসার্ন সেটা না যে আপনার প্রিলি পাস করানো। আমার কনসার্ন হচ্ছে আপনি হচ্ছে এই যে বুঝেন কি না, মানে হচ্ছে যে এই যে নাউন ক্লজ কিভাবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে ইউজ হয়, এটা দিয়ে কিভাবে বাক্য তৈরি করে, বাক্যে কেন কিভাবে আসে, এই সব নিয়ে আলোচনা। এটা হচ্ছে 3 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব এই ফ্রেজ এন্ড ক্লজের। তবে সিরিয়ালি 3 নাম্বার ফ্রেজ এন্ড ক্লজ হবে কিনা এটা জানি না, কারণ হচ্ছে যে 3 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে ফ্রেজ করানোর পরে আপনারা ফ্রেজ কিভাবে ডেভেলপ করতে হয় ট্রান্সলেশন করতে গেলে বা ফ্রি হ্যান্ড রাইটিং এ কিভাবে ডেভেলপ করতে হয় সেটাতে হয়তো আমরা যাবো। আর হোমওয়ার্ক সলিউশন করবো 3 নাম্বার ক্লাসে, মানে বুধবারে। আর সোমবারে হচ্ছে যে আমরা ফ্রেজের পার্ট 2 করব। আর পার্ট 3 সম্ভবত ঈদের পরে চলে যাবে, হ্যাঁ, যেটা একটু অ্যাডভান্স। এই হইলো প্রথম বেসিক কথাবার্তা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে মানে আপনি ক্যান ইউ রিমেম্বার, মানে আজকের ক্লাস শুরু হইলো, হ্যাঁ। আচ্ছা, একজন বলছেন ধীরে ধীরে অ্যাডভান্স হয়ে যাওয়া ভালো। হ্যাঁ, ধীরে ধীরে যাবো ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আজকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি প্রথম ক্লাসে এই জিনিসটা দেখাইছিলাম যে ইংরেজি শুরু হয় এবিসিডি থেকে, অ্যালফাবেট তারপর ওয়ার্ড। এই ওয়ার্ডটা এই যে শরীফ যে বলছে ক্লাস ওয়ান এবং 2 তে আমরা হচ্ছে ওয়ার্ড করে ফেলছি। ঠিক আছে, করার পরে মানে মানে ওয়ার্ড করা মানে হচ্ছে পার্টস অফ স্পিচ করা আর কি, পার্টস অফ স্পিচ করে ফেলছি। চিনি এখন ওয়ার্ড আশা করি, হ্যাঁ। তারপরে ওয়ার্ড নিয়ে কিছু রিটেনে 5টা নাম্বার আসে, ওই নাম্বারটাও আমরা 3 নাম্বার ক্লাসে হয়তো প্র্যাকটিস করার চেষ্টা করব প্রশ্ন ব্যাংকের সাথে, নাহলে পরে করব আর কি। আর আপনাদেরকে একটা বেসিক্স অফ গ্রামারের একটা শীট দেওয়া হয়েছে। ওই শীটের মধ্যে এই ওয়ার্ডের চিনবেন কিভাবে নাউন প্রোনাউন এটা দেওয়া ছিল, আশা করি মনে আছে। আর না বুঝলে ওই শীটে নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন পরে, ওই যে আমরা যে আরেকবার আধা ঘন্টা আগে শুরু করব, আলোচনা করতে পারবেন। আজকের ক্লাসে আমরা পড়বো এটা ফ্রেজ। আমরা ওয়ার্ড শেষ করছি প্রথমে 1-2 ক্লাসে। ওয়ার্ডের সাথে আমরা জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভও শেষ করছি, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভও শেষ করছি। এটা কেন শেষ করলাম? কারণ এটা যদি না শেষ করি আমি হচ্ছে যে ফ্রেজ বুঝবো না, এটা যদি না শেষ করি আমি হচ্ছে ক্লজ বুঝবো না। এই জন্য আমরা এটা শেষ করছি। তাহলে আমরা প্রথমে ওয়ার্ড চিনলাম, চিনার পরে এই যে জিরান্ড ওয়ার্ডটা চিনলাম, ইনফিনিটিভ ফ্রেজটা চিনলাম, ইনফিনিটিভ তারপর পার্টিসিপলটা চিনলাম। এখন আমরা আজকে হচ্ছে যে ফ্রেজ এন্ড ক্লজ এই দুইটা মিলায়া পড়বো, কারণ এই দুইটা একটার সাথে একটা ইন্টার রিলেটেড। এরপরে আমরা সেন্টেন্সও দেখবো। তার মানে এই 3টা জিনিসের বেসিকটা আমরা আজকে দেখবো। বেসিক দেখার পরে পরের ক্লাসে একটু একটু অ্যাডভান্স এবং হচ্ছে বিসিএস প্রিলি পাস করার জন্য মানে আপনি যা যা লাগবে সেটা নেক্সট ক্লাসে হয়ে যাবে। প্রিলি পাস করা মানে প্রিলিতে এই অংশে পাস করা আর কি, এই অংশে হয়ে যাবে। কিন্তু এর পরের ক্লাস যেগুলো যাবে সেটা হচ্ছে আমরা রিটেন ফোকাসড। কারণ এইটা প্রিলিতে করার কারণ কি, প্রিলি হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে এটা না বুঝলে আমি রিটেনে যাইতে পারবো না। আবার একই সাথে এটা প্রিলিতেও কাজে লাগবে, আশা করি বুঝতে পারছেন। এরপরে
আমরা আজকের ক্লাস দেখেন একবারে বেসিক থেকে শুরু করব। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড দেখা যাচ্ছে, আমি কি স্ক্রিন কি ঠিক মতো দেখা যাচ্ছে? আমি আচ্ছা, এই যে কার একটা ইয়া দেখা যাচ্ছে, সবাই একটু যদি বলতেন তাহলে আমার জন্য সুবিধা হইতো। এই যে কার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা একটু, আচ্ছা দেখেন এই জায়গাটাতে আমরা দেখেন একবারে শুরু থেকে শুরু করব, হ্যাঁ। একবারে ক্লাস আবার একটু শুরু হইলো, মাঝখানে ইন্টারাপ্টের জন্য দুঃখিত আমরা। আচ্ছা, এই দেখেন, এই যে একটা সিম্পল ওয়ার্ড অ্যালফাবেট দিয়ে তৈরি হইলো, এটার নাম হচ্ছে, আমরা বলতেছি এটা হচ্ছে ওয়ার্ড, হ্যাঁ। তো এই ওয়ার্ডটা থেকে আমরা হচ্ছে এখন ফ্রেজে যাব। মানে ফ্রেজের বাংলা কি? শব্দগুচ্ছ। আচ্ছা, এই দেখেন আমরা এই এই কারের সাথে এখন কি যোগ করলাম? কারের সাথে আমরা হচ্ছে দুইটা ওয়ার্ড যুক্ত করছি, একটা হচ্ছে দা আর একটা হচ্ছে রেড। এই যে রেডটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে আরেকটা অ্যাডজেক্টিভ যুক্ত করলাম। আবার দা এটা একটা আর্টিকেল, কিন্তু এটার নাম আছে পার্সিভ স্পিচে, এটার নাম হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনার, হ্যাঁ। তো আমরা এই ডিটারমাইনারটা যুক্ত করছি, সাথে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করছি, এটার সাথে কার। এখন এটার বাংলা হয়ে গেল যে লাল কারটি বা লাল কার, হ্যাঁ। এই যে লাল কার, এটা একটা সিঙ্গেল আইডিয়া বুঝাচ্ছে এবং লজিক্যালি প্লেস করা হয়েছে। দেখেন আমি যদি বলতাম যে দা দা রেড কার দা, এভাবে দিতাম তাহলে এটা হইতো না। এই জন্য আমরা বলতেছি লজিক্যালি ইনপুট করতে হবে। মানে আমরা যদি কয়েকটা ওয়ার্ড লজিক্যালি ইনপুট করি এবং সেটা কোনো অর্থ দেয়, সিঙ্গেল অর্থ দেয়, সেটা আমরা ফ্রেজ বলতেছি। খেয়াল করেন এই যে ফ্রেজটা, এই যে এটা লাল কার্ডটি, এই যে এই সেন্টেন্সে, এটা দিয়ে আমরা এখন একটা সেন্টেন্স তৈরি করলাম। আমরা পরে ফ্রেজের সংজ্ঞায় যাব, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটু এটা দেখতে থাকেন। আমরা একটা ফাইনাইট ভার্ব যুক্ত করলাম এখানে। এটা যে ফাইনাইট ভার্ব আমি কেমনে বুঝছি? ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে এটা সাবজেক্ট টেন্স অনুযায়ী এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। এখানে রেড কার দেখে এখানে ভার্বের সাথে এস যুক্ত হইছে, এবং যদি এটা পাস্ট টেন্স হইতো এটা হচ্ছে ড্রোভ হইতো। তো এই জন্য এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এটা সেন্টেন্সের সাবজেক্ট, যেহেতু নাউন সেন্টেন্সের সাবজেক্ট হয়, নাউন ফ্রেজও সেন্টেন্সের সাবজেক্ট হয়, এবং দ্য কার হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব এবং ফাইনাইট ভার্ব। দ্য কার, রেড কার ড্রাইভস স্মুথলি, রেড কারটি নির্বিঘ্নে চলে। নির্বিঘ্নে, স্মুথলি মানে মসৃণ ভাবে, কিন্তু এখানে নির্বিঘ্নে, হ্যাঁ, নির্বিঘ্নে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে এই এটার সাথে এটার পার্থক্য কি? প্রথমে এটা ছিল একটা ওয়ার্ড, ওয়ার্ডের সাথে আমরা হচ্ছে দুইটা শব্দ যোগ করলাম, একটা ডিটারমাইনার এবং একটা অ্যাডজেক্টিভ। করার পরে এটা হয়ে গেল ফ্রেজ, শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে গেল। ওই গ্রুপ অফ ওয়ার্ডসটারে আমরা হচ্ছে পরে সেন্টেন্সে ওই গ্রুপ অফ ওয়ার্ডস এর সাথে একটা ফাইনাইট ভার্ব যুক্ত করলাম, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে? আর এটা এটা অবশ্যই অ্যাডভার্ব, এটা আরেকটা ওয়ার্ড এবং এটা অ্যাডভার্ব, এই যে স্মুথলি অ্যাডভার্ব। আচ্ছা, আবার দেখেন, এখন আর কোনো সমস্যা নাই। এবার দেখেন আমরা কি করলাম, এটাকে একটু বড় করলাম। এই যে এই সেন্টেন্সটা তো আগেই ছিল, দ্য রেড কার ড্রাইভস স্মুথলি। এখানে আমরা একটা মার্কার যোগ করলাম, এটারে আমরা বলি যে ক্লজ মার্কার। ক্লজ মার্কার, এই যে ক্লজ মার্কার যুক্ত করলাম। এখন দেখেন পুরো সেন্টেন্সটা আমরা পড়ি। দো দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, আনিসা প্রেফার্স টু রাইড এ বাইসাইকেল। আনিসা কি বাইসাইকেল চালাইতে বা বাইসাইকেল রাইড করতে সে কি করে? পছন্দ করে, অধিকতর পছন্দ করে বা পছন্দ করে। ওকে, কি এখন দেখেন এই যে এই সেন্টেন্সটা কি হয়ে গেল, আমরা পরে যাচ্ছি, একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। প্রথমে এটা একটা ছিল সিম্পল সেন্টেন্স, প্রথমে ছিল একটা ওয়ার্ড কার, এরপরে হয়ে গেল ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কোনো ভার্ব নাই, ফাইনাইট ভার্ব নাই, সাবজেক্টও নাই। পরে এটা সেন্টেন্সে কি হইলো, সাবজেক্ট হিসেবে কাজ করলো এবং হচ্ছে একটা ফাইনাইট ভার্ব যুক্ত হইলো, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। এটা একটা সিম্পল সেন্টেন্স হইলো, সিম্পল সেন্টেন্স। তারপরে দেখেন এরপরে এটা হয়ে গেল কি, দো দ্য কার ড্রাইভস স্মুথলি। আমরা যদি এই অংশটা কেটে দেই তাহলে দেখেন, যদিও কারটা নির্বিঘ্নে চলে, সেন্টেন্সের অর্থ কি? পুরোপুরি সম্পন্ন হয় না, মানে মিনিং আমি আরো কিছু শোনার জন্য অপেক্ষা করি। সেই জন্য এটা বলি, আমরা কি বলি, সাবঅর্ডিনেট ক্লজ বলি, আর এটারে বলি প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এটা একটু পরে আমরা যাব, আগে আপাতত আরো একটা উদাহরণ দেখেন, একটু পরে যাব। আর একটা উদাহরণ দেখেন, অ্যাডভেঞ্চার মানে অভিযান, একটা সিঙ্গেল ওয়ার্ড। এখন আমি কি যুক্ত করলাম, একটা ডিটারমাইনার যুক্ত করছি, ডিটারমাইনার যুক্ত করে এটারে, এটা কি যুক্ত করলাম, একটা অ্যাডজেক্টিভ যুক্ত করলাম। আপনি এই অ্যাডজেক্টিভের নাম, এবার একটু আমরা অ্যাডজেক্টিভের নামটা চেঞ্জ করি, এটা নাউনের আগে বসছে,
এই জন্য এটার নাম অবশ্যই কি, অ্যাডজেক্টিভ তো অবশ্যই, কিন্তু এটার নাম মডিফায়ার। কাকে মডিফাই করছে? নাউনকে মডিফাই করছে। তাইলে আমরা জানি যে একটা ডিটারমাইনার আর একটা মডিফায়ার আর একটা নাউন যুক্ত হয়ে কি যুক্ত করে, নাউন ফ্রেজ গঠন করে। আমরা এটা আরো বিস্তারিত পরে শিখবো, এখন আপাতত এমনি যাই না, রাখেন। তারপর দেখেন এই নাউন ফ্রেজটা, দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার, এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে এখানে। সাবজেক্ট কেন সাবজেক্ট আমি কেমনে বুঝছি? এটার পর একটা ভার্ব আছে। কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। এটা ফাইনাইট ভার্ব কেমনে বুঝছি? কারণ এটা টুক করা যাইতো, টুক। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস যুক্ত হইছে। এই জন্য আবার এটা বাক্যের অর্থ সমাপনী ঘটায়, এটা না থাকলে বাক্য হইতো না। এই জন্য এটা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। এরপরে দেখেন, তাহলে এটার অবজেক্ট আছে একটা, তাহলে থ্রিলিং এক্সপিরিয়েন্স কি নিয়েছে? আনএক্সপেক্টেড টার্ন। কি নিল? আনএক্সপেক্টেড টার্ন, মানে অপ্রত্যাশিত মোড়। ঠিক আছে? এই যে দেখেন, তাহলে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। কিন্তু সিম্পল সেন্টেন্সের পরে আমি যদি এখানে, একজন বোধহয় ইয়া করতেছেন, এই যে ডিস্টার্ব করতেছেন, আচ্ছা আশা করি অফ করে দিছে। এরপরে দেখেন এই সেন্টেন্সটা, এই যে পুরো সেন্টেন্সটা আমরা একটু দেখছি, দ্য থ্রিলিং এক্সপেরিয়েন্স অপ্রত্যাশিত মোড় নিল, আনএক্সপেক্টেড টার্নস। এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি আরো পরে বুঝবেন, অসুবিধা নাই, এখন বুঝলেন। আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি। এ হোয়াইল যুক্ত হইলো, এই হোয়াইলটা আমরা বলি ক্লজ মার্কার। ক্লজ মার্কার যুক্ত হওয়ার কারণে এই সেন্টেন্সটা যদি বাদ দেই, এটা কোনো অর্থ পুরোপুরি দেয় না। দেখেন, হোয়াইল যখন দ্য থ্রিলিং, যখন এই যে থ্রিলিং অ্যাডভেঞ্চার টেকস আনএক্সপেক্টেড টার্নস, যখন থ্রিলিং এক্সপেরিয়েন্সটি অপ্রত্যাশিত মোড় নেয়, এরপরে কি হয়? এরপরে কিছু একটা বলার আকাঙ্ক্ষা থাকে। এই জন্য এটা হচ্ছে এটার উপর নির্ভরশীল। আমরা পরে আবার দেখতেছি, এটা নির্ভরশীল পরে আসতেছি। কিন্তু দেখেন, এই দ্য ট্রাভেলার্স রিমেইন আনডিটার্ড ইন দেয়ার পারসুট অফ এক্সাইটমেন্ট, এটা অর্থ আমরা পরে বলতেছি। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এইভাবে সেন্টেন্স রূপান্তরিত হয়। এবার আমরা আবার শুরু থেকে শুরু করি। দেখেন, তাহলে ফ্রেজ কি? আমরা এখন ফ্রেজের সংজ্ঞা দেখব। ফ্রেজ হচ্ছে, এই যে একটু আগে বললাম আমরা, ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস মানে কতগুলো ওয়ার্ড একসাথে থাকবে, লজিক্যালি থাকতে হবে, থাকবে কিন্তু লজিক্যালি। দ্যাট ফাংশন, এটা কিসের ফাংশন করবে? এ সিঙ্গেল ইউনিট, দ্য থ্রিলিং এক্সপেরিয়েন্স। হ্যাঁ, রোমাঞ্চকর অভিযান, থ্রিলিং অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর অভিযান, এটা একটা সিঙ্গেল আইডিয়া বোঝাচ্ছে। তারপরে এই থ্রিলিং এক্সপেরিয়েন্সে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। যে এই যে এটা যেমন দ্য থ্রিলিং এক্সপেরিয়েন্স, থ্রিলিং থ্রিলিং অ্যাডভেঞ্চার, সরি অ্যাডভেঞ্চার। আবার দ্য রেড কার, দ্য রেড কার, দেখেন কোনো ফাইনাইট ভার্ব নাই, কোনো সাবজেক্ট নাই। তারপর বেসিক্যালি এটা কাজ কি? এই ফ্রেজের কাজ হচ্ছে অ্যাকশন বুঝায়, নাউনকে ডিসক্রাইব করতে পারে, মানে ওই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার সময় বুঝাইতে পারে অ্যাডভার্ব ফ্রেজ, লোকেশন বুঝাইতে পারে অ্যাডভার্ব ফ্রেজ, এবং দুইটা ক্লজকে যুক্ত করতে পারে কনজাংশন ফ্রেজ, কনজাংটিভ ফ্রেজ। তো অনেক কাজ করতে পারে, আমরা ভবিষ্যৎ মানে একটু সামনে দেখবো। এই যে দেখেন, এখানে আমি কতগুলো ফ্রেজের উদাহরণ দিয়ে দিছি। এ থ্রিলিং এক্সপেরিয়েন্স, কোনো সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, কিন্তু তিনটা ওয়ার্ড পাশাপাশি বসছে। এটা কি? ডিটারমাইনার। থ্রিলিং কি? পোস্ট মডিফাই, প্রি মডিফায়ার। প্রি মডিফাই মানে যেটা মডিফাই করে নাউনকে, এই যে মডিফাই করছে, যেই মডিফাই করবে সেটা নাউনকে করতে হবে এরকম না। এই যে থ্রিলিং এক্সপেরিয়েন্স, তাহলে কি? এটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই জন্য এটারে আমরা বলতেছি মডিফায়ারটা না বুঝলে আমরা আবার যাচ্ছি, একটু পরে আবার বুঝবেন না মডিফায়ার। কিন্তু এটা আপাতত এটা বুঝেন যে এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা একটা আইডিয়া, সিঙ্গেল ইউনিট আইডিয়া দিচ্ছে। দ্য রেড কার, এন এ স্মাইলিং ফেস, আচ্ছা এন হবে না, এটা এ হবে, এ স্মাইলিং ফেস। হ্যাঁ, তারপরে হচ্ছে উইথ অল সিনসিয়ারিটি, সততার সাথে, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত, হোয়াট এ পিটি। এগুলা সবগুলো একটা সিঙ্গেল আইডিয়া দিচ্ছে, এবং এই জন্য এগুলো হচ্ছে ফ্রেজ। নর্মালি ফ্রেজ কত প্রকার? ফ্রেজের অনেক প্রকার আছে, তবে বেসিক প্রকার হচ্ছে যে এটা 7 টাইপস, 7 প্রকার। এই যে আপনি যে নাউন প্রোনাউন পড়ছেন না, নাউন থেকে একবারে কনজাংশন ইন্টারজেকশন পর্যন্ত, এই সবগুলার নামে ফ্রেজ আছে প্রোনাউন ছাড়া। প্রোনাউন ফ্রেজ নামে কিছু নাই। আর সব এই যে নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, মানে সবগুলা পার্টস অফ স্পিচের যে 8 প্রকার আছে, এই 8 প্রকারের 8টা ফ্রেজ থাকার কথা, শুধু প্রোনাউন বাদে। প্রোনাউন নাই, আর বাকি 7টা ফ্রেজ আছে।
এটা ছাড়াও আরো কিছু ফ্রেজ আছে যেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব না, আমরা পরের ক্লাসে আলোচনা করব, কারণ এটা আজকের ক্লাসে আলোচনা করলে বুঝবেন না আপনি। আজকে আমরা আরো বেসিক জিনিসে যাব। জিরাউন্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা মিলাই পড়বো। নেক্সট ক্লাসে আমরা নাউন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তারপরে অ্যাডভার্বের একটু ডিটেলস ফ্রেজ পড়বো, তখন আমরা এই ফ্রেজ গুলো আলোচনা করব। ঠিক আছে, এই যে এগুলা। আচ্ছা, তাহলে দেখেন তাহলে ক্লজ কি। একটু আগে আমরা দেখলাম ক্লজ কি। ফ্রেজে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু ক্লজে কি থাকে? ক্লজও ফ্রেজের মতো গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এটার কি থাকে? এটার একটা সাবজেক্ট থাকে, এটার একটা কি থাকে? ফাইনাইট ভার্ব থাকে। এখানে সেন্টেন্সটা একটু কম, সংখ্যাটা জটিল মনে হইলে সমস্যা নাই, পরের স্লাইডে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট কন্টেইনস এ সাবজেক্ট, যাদের একটা সাবজেক্ট থাকবে এবং প্রেডিকেট থাকবে। প্রেডিকেট মানে ভার্ব সহ বাকিগুলা প্রেডিকেট। তাহলে ভার্ব লেসও হইতে পারে, ভার্ব ছাড়াও কি হইতে পারে? ক্লজ হইতে পারে, কিন্তু এটা এখন মাথা ঘুরাবে বললে, এটা আমরা পরে অ্যাডভান্স ক্লাসে যাব যে ভার্ব ছাড়া কেমনে ক্লজ হয়। ঠিক আছে, তবে আপাতত আপনি মনে রাখেন ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। এবং এটা হচ্ছে বিল্ডিং ব্লকস, এটা ব্লক, সেন্টেন্সের ব্লক, সেন্টেন্সের ব্লক, যেখানে এটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, ক্লজটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, আবার ডিপেন্ডেন্টলি অন্যদের উপর কি হইতে পারে? ডিপেন্ডেন্ট হইতে পারে, মানে পার্ট অফ সেন্টেন্স হইতে পারে। মানে ক্লজটা পার্ট অফ সেন্টেন্স হইতে পারে, আবার ইন্ডিপেন্ডেন্টলিও কাজ করতে পারে, আমরা দেখবো। এখন ক্লজ এর বেসিক আইডিয়া আমি এখানে সিম্পলিফাই করে আপনাকে দেখাইছি। দেখেন, এটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এটার একটা সাবজেক্ট থাকবে, এটা একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কি আমরা গত বিস্তারিত ক্লাস আগে আলোচনা করছি এবং আজকেও কিছু বলে দিছি। এবং ক্লজ যেহেতু নাম, বাক্যাংশ, তার মানে কি? বাক্যের অংশ, তার মানে এটা পার্ট অফ সেন্টেন্স। এটা একা বসতে পারবে না, একা বসবে না। পার্ট অফ সেন্টেন্স হইলে, একা বসলে ওটার নাম সেন্টেন্স হয়ে যাবে। যখনই বাক্যাংশ বলতেছি তখন এটা একটা সেন্টেন্সের অংশ। তাহলে আমরা কি বুঝলাম? এটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এটাতে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে এবং এটা একটা বাক্যের অংশ। এবার এই ক্লজটা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা কোঅর্ডিনেট ক্লজ। এগুলার আবার আলাদা আলাদা নাম আছে। কি নাম এটার? এগুলার, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রে আমরা প্রিন্সিপাল ক্লজও বলতে পারি, ডিপেন্ডেন্ট ক্লজ আমরা সাবঅর্ডিনেট ক্লজও বলতে পারি, আবার এমবেডেড ক্লজও বলতে পারি, একই কথা। আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কেমনে কোন ক্লজ চিনবো? আসেন। ক্লজ এর প্রথম আইডিয়াটা হচ্ছে এটার একটা সাবজেক্ট থাকবে, দ্য রেড কার। তাহলে এটা একটা সাবজেক্ট থাকলো, তারপরে এটার একটা ফাইনাইট ভার্ব থাকবে, এই যে ফাইনাইট ভার্ব থাকলো। তাহলে দ্য রেড কার ড্রাইভস, লাল গাড়িটি চলে, সেন্টেন্স, মানে সেন্টেন্স হয়ে গেছে। কিন্তু যখন আমি এটা একটা বাক্যের মধ্যে ঢুকাইছি, এটার নাম ক্লজ হবে। কেন? এই যে একটা দো আছে, এই দোটা আমি বলছি যে এটা হচ্ছে একটা ক্লজ মার্কার। তাইলে দো দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, আনিসা প্রেফার্স টু রাইড এ বাইসাইকেল। আনিসা কি চায়? বাইসাইকেলে চড়তে চায়। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। কমপ্লেক্স সেন্টেন্স কেন, এটা আমরা আবার পরে বুঝবো, কিন্তু আপাতত আপনি বুঝেন যে দো দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, রেড কার যদিও, রেড কার যদিও নির্বিঘ্নে চলে। এরপরে কি? যদিও নির্বিঘ্নে চলে, এটা তো কথাটা সম্পূর্ণ হয় নাই। সম্পূর্ণ হয় নাই দেখি এটা নির্ভরশীল ক্লজ, মানে ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? এই পরের এই ক্লজটার উপর ডিপেন্ডেন্ট। এটারে কি ক্লজ বলি আমরা? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মানে এটা কার উপর ডিপেন্ডেন্ট না। দেখেন, এই ক্লজটা বাদ দিয়ে দেন, এটা পুরাটা কোনো সমস্যা নাই। এটা আনিসা প্রেফার্স টু রাইড এ বাইসাইকেল, আনিসা প্রেফার বাইসাইকেলে চড়তে পছন্দ করে, এটা নিজে নিজে অর্থ প্রকাশ করে, কিন্তু এটা তো একটা সেন্টেন্স হইতে পারতো, নাম হয় নাই, এটা নাম সেন্টেন্স না। কেন না? কারণ এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সের অংশ। এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা কেন প্রিন্সিপাল ক্লজ? এটা কারো উপর নির্ভরশীল না, মানে ইন্ডিপেন্ডেন্ট এটা। আনিসা, আচ্ছা, কেউ একজন কি বলছেন, আচ্ছা যাই হোক, আনিসা প্রেফার্স টু রাইড এ বাইসাইকেল। আশা করি আইডিয়াটা বুঝা গেছে। যদি না বুঝেন আরো একটা উদাহরণ দেখেন। আচ্ছা, দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার, দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার টেকস আনএক্সপেক্টেড টার্ন। এটা পুরাটা যদি আমি এই অংশটা শুধু বিবেচনা করি, এটা একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কিন্তু এটাতে কমা দিছি। দেখেন, কমা দিয়ে আমরা কি করছি? বার্ড দিয়ে এটা যুক্ত করছি। এই জন্য এটার নাম আর কি নাই, আর সেই সেন্টেন্স নাই, এটার নাম কি হয়ে গেছে? ক্লজ।
ক্লজ মানে কি বাক্যাংশ হয়ে গেছে, তাইলে এটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যেহেতু এটা বার্ড দিয়ে যুক্ত হইছে একটার সাথে একটা, এই জন্য এটার নাম আর প্রিন্সিপাল ক্লজ নাই, এটার নাম হয়ে গেছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এগুলার নাম কোঅর্ডিনেট ক্লজ। পেছনে আমরা যেটা দেখছি আনিসা, এই সেন্টেন্সটা, আচ্ছা এটা একটু মুছে দেই। আচ্ছা দেখেন, তাইলে এই জায়গায় দেখেন, এই জায়গায় আমরা কি দেখলাম, এইটা হচ্ছে যে, এটা হচ্ছে যে এই সেন্টেন্স, এই অংশটা এটার উপর নির্ভরশীল, এই জন্য এটার নাম আমরা দিয়েছি কি সাবঅর্ডিনেট ক্লজ, মানে অধীন। সাবঅর্ডিনেট মানে কি কারো আন্ডারে, অধীন, এই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ। কার অধীনে? এটার অধীনে। এটার অধীনে এটার নাম আমরা দিলাম কি প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, দাগ বাঁকা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কেন প্রিন্সিপাল ক্লজ? আবার কেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ হচ্ছে এটা নিজে নিজে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, এই জন্য এটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এটা নিজে নিজে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না। কেন পারে না? কারণ এটার আগে একটা ক্লজ মার্কার আছে, ক্লজ মার্কার থাকলেই সেটা আর কি বাক্যের অর্থ নিজে নিজে সম্পন্ন করতে পারবে না। হ্যাঁ, ক্লজ মার্কার কোনটা? ক্লজ মার্কার কি? ক্লজ মার্কার সাবঅর্ডিনেট ক্লজ মার্কার হইলে। কোঅর্ডিনেট ক্লজ মার্কার হইলে আবার বাক্যের অর্থ সম্পন্ন করতে পারবে, সেটা কোঅর্ডিনেট ক্লজ মার্কার কি আমরা একটু পরে দেখতেছি। আশা করি এই আইডিয়াটা ক্লিয়ার। এবার দেখেন আসলে ক্লজ মার্কারটা কি। ক্লজ মার্কার আমরা এখন সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দেখবো। আমরা ওই যে পড়ছি কনজাংশন পড়ছি না প্রথম ক্লাসে, আমরা বলছি যে কনজাংশনের ক্লাসে আমরা বলছি যে কনজাংশন হচ্ছে তিন ধরনের হয়। কনজাংশন একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই দুইটা আগে মনে রাখেন। সাবঅর্ডিনেটিং মানে কি? মানে সেন্টেন্স যে ওই যে ক্লজটা যে অন্যটার অধীন, বা ওই সেন্টেন্সটা যে অধীন হয়ে নাম ক্লজ হয়ে যাবে, এটা নির্দেশ করবে সাবঅর্ডিনেট ক্লজ, মানে এটা অর্ডিনেট করে ফেলবে, সাব আন্ডারে করে ফেলবে। এই ক্লজ গুলা মুখস্থ করার কিচ্ছু নাই, মুখস্থ করে লাভও নাই, মুখস্থ করে আপনার কোনো ফায়দাও নাই। আপনারা বুঝতে হবে কোনগুলা ক্লজ মার্কার হয়। আপনারা, আমরা রিলেটিভ প্রোনাউন পড়ছি প্রথম ক্লাসে, আমরা বলছি এই যে হু, হোম, হুজ, এগুলোর উদাহরণ সহ দেখাইছি। সব রিলেটিভ প্রোনাউনই কি ক্লজ মার্কার। কোন ক্লজ মার্কার? সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। তারপর রিলেটিভ অ্যাডভার্ব, যেগুলা কেমনে বুঝবেন? রিলেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে কি টাইম বুঝায়, ওই এমপিটি আপনারা ছোটবেলা থেকে পড়ছেন, ম্যানার, প্লেস, টাইম। অথবা রিজনও বুঝায়, এমপিটিআর, রিজন। তাহলে কখন, কোথায়, কিভাবে, কেন, রিজন। এটা কি? হাউ, ম্যানার। এটা কি? প্লেস। এটা কি? টাইম, টাইম, প্লেস, ম্যানার। কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আপনি যেটা পাবেন এবং যেই অর্থগুলো এটা দেয় সেটার নামই হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এগুলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। আবার এই ডব্লিউএইচ এর সাথে আমি এখানে বলছি ডব্লিউএইচ প্লাস দ্যাট এন্ড দ্যাট। তো এখানে দেখেন এই যে ডব্লিউএইচ এর সাথে যদি আপনি এভার যুক্ত করে দেন, এভার, হু এভার, হুইচ এভার, হোয়াট এভার, হাউ এভার, সবগুলা কি হয়ে যাবে? ক্লজ মার্কার হয়ে যাবে। তবে হাউ এভারের একটু ব্যাপার আছে, ওইটা মানে ওটা ইয়াতেও ইউজ হয়। আচ্ছা ওইটা এখন বুঝার দরকার নাই। আর কিছু ক্লজ মার্কার আমি এখানে এমন ভাবে লিখছি যেন আপনারা মুখস্থ করতে না হয়, সবগুলোর অর্থ একই, যেন বুঝতে পারবেন। যেমন দো মানে কি? যদিও। অল দো মানে কি? যদিও। কিন্তু দোটা কথার ক্ষেত্রে ইউজ হয় বেশি, এটা পার্থক্য আমরা পরে বুঝবো। অল দোটা হচ্ছে লেখার ক্ষেত্রে বেশি ইউজ হয়। ইভেন দো, এমন কি যদিও। মাচ এজ, তাও এটার অর্থ কি? যদিও। আনলেস, যদি না। ইন কেস, ইন কেস মানে যদি, মানে ইন কেস মানে এটা হইতে পারে না হইতে এরকম। সাপোজিং মানে কি? যদি। প্রোভাইডেড মানে কি? ইফ, ইফ যে কথা, প্রোভাইডেড একই কথা, উইদার কাছাকাছি কথা, উইদার, উইদার। আচ্ছা, অ্যাজ ইফ মানে কি? যেন। অ্যাজ ডো মানে হচ্ছে যেন। টিল আনটিলের অর্থ আপনারা জানেন, বিফোর, আফটার। লেস্ট মানে হচ্ছে যে কোনো কিছুর ভয়ে। আর একবার সিম্পল অর্থ হচ্ছে নইলে। আর এটা হচ্ছে যে কাছাকাছি অর্থ সবগুলা দেখেন, এটা আমরা আগেও বলছি। কারণ কিন্তু এটা কেন এখানে দিলাম? কারণ ওই কন্ট্রাস্ট করার জন্য। ওয়্যার, ওয়্যার এজ, ওয়াইল, দেন, কন্ট্রাস্ট করার জন্য। তারপরে এখানে ইভেন অ্যাজ, ইভেন হচ্ছে এট দ্য সেম টাইম, বাই দ্য টাইম, টাইম দুটো আমি একসাথে রাখছি। মুখস্থ করতে হবে না, খালি দেখে দেখে যেতে হবে। তারপরে অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ, সো লং অ্যাজ, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, অ্যাজ ফার অ্যাজ, সো ফার অ্যাজ, ওয়ান্স, ওয়ান্স মানে অ্যাজ সুন অ্যাজ, ইন সো ফার অ্যাজ, এগুলা। ইন সো ফার অ্যাজ মানে যত দূর, মানে ইন সো ফার অ্যাজ যত দূর সম্ভব বলি না আমরা, ইন সো ফার অ্যাজ পসিবল, এরকম। এই সিন্স মানে যখন,
অ্যাজ মানে যখন, ইন অ্যাজ মাচ অ্যাজ মানে হচ্ছে যে ইন দ্য ভিউ অফ দ্য ফ্যাক্ট দ্যাট, ওই অর্থে মানে যখন হয় আর কি, মানে এই ফ্যাক্ট গুলার কন্ডিশনে যখন হয়, এটা এটা আমরা ইয়া করলে দেখবো, অর্থ একটু পরে দেখাচ্ছি, আমরা পরের স্লাইডে রাখছি এটা আপনার জন্য। বিকজ, নাও দ্যাট, নাও দ্যাট মানে বিকজ নাও, এটার আরো অর্থ আছে একটু পরে দেখবেন। সো দ্যাট জানেন, সো দ্যাট এটা আপনারা ছোটবেলা থেকে জানেন। ইন দ্যাট আপনি জানেন না, ইন দ্যাট মানে কেন না, এটা আরো ইংরেজি অর্থ আছে একটু পরে দেখাচ্ছি। গিভেন দ্যাট মানে কনসিডারিং দ্যাট, মানে এগুলা মাথায় রেখে, মানে এই গুলা বিবেচনা করে আমি এটা বলবো, এটার ক্ষেত্রে এটা ইউজ হয়। তাহলে এগুলো আমরা কি জানলাম? ক্লজ মার্কার। ইন দ্যাটটা আপনারা আগে শুনেন নাই, এই জন্য ইন দ্যাটের আমি একটা মিনিং এখানে দিয়ে রাখছি আপনাদেরকে। ইন দ্যাট কখন ইউজ হয় সেন্টেন্সে? ইউজ টু ইন্ট্রোডিউস এ স্টেটমেন্ট, এরকম কোন স্টেটমেন্ট দিতে ইউজ হয়, দ্যাট এক্সপ্লেইন, যে স্টেটমেন্টটা কি এক্সপ্লেইন করে, গিভস ওয়ান মোর স্পেসিফিক ইনফরমেশন, আর একটা ইনফরমেশন দিবে, অ্যাবাউট হোয়াট ওয়ান হ্যাজ জাস্ট সেইড। আমি কোনো কিছু একটা বলছি, ওই সম্পর্কে আমি আরেকটা স্টেটমেন্ট দিব, এই ক্ষেত্রে ইন দ্যাট ইউজ হয়। যেমন এই উদাহরণটা খেয়াল করেন, দ্য বুক ইজ গুড, একটা স্টেটমেন্ট দিয়ে ফেলছি, কমা, ইন দ্যাট ইটস ওয়েল রিটেন, দ্য বুক ইজ গুড। কেন গুড? ইন দ্যাট কেন না, এটা ওয়েল রিটেন, এটা খুব ভালোভাবে লেখা হয়েছে, কিন্তু আই ডিডেন্ট অ্যাকচুয়ালি এনজয় রিডিং ইট, যদি এটা ভালোভাবে লেখা হয়েছে কিন্তু আমি এটা অন্য, আমি একটু লেজ লাগাইছি আর কি, এটা সমস্যা নাই। তাহলে ইন দ্যাটটা আমরা হচ্ছে যে কোন স্টেটমেন্ট দিছি, এরপরে ওটার স্পেসিফিক ইনফরমেশন দেওয়ার জন্য আমরা এটা ইউজ করি, ইন দ্যাটটা। যারা আগে জানতেন না তারা জেনে গেলেন। ইন দ্যাট এর পরে দেখেন নাও দ্যাট, নাও দ্যাট, নাও দ্যাট হচ্ছে যে ইউ ইউজ নাও দ্যাট টু গিভ অ্যান এক্সপ্লেনেশন অফ নিউ সিচুয়েশন, নতুন কোন সিচুয়েশনের এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, নতুন কোন পরিস্থিতির এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। উদাহরণ না দিলে বুঝবেন না। নাও দ্যাট আই লিভ অনলি এ ফিউ ব্লকস ফ্রম ওয়ার্ক, মানে আমি যেখানে কাজ করি এটা থেকে ফিউ ব্লকস, কেউ একজন কমেন্ট করছেন ফিউ ব্লকস দূরে থাকি আর কি। চ্যাট অফ করে দিলে মনে হয় অ্যাটেনশনটা ভালো হইতো। চ্যাট তো আমি অফ করতে চাই না, কিন্তু আপনারা ডিস্টার্ব করলে তো অফ করতেই হবে, তাহলে করে দেই, যেহেতু আপনারা চাইতেছেন করে দেই। অফ, চ্যাট অফ। ওকে, ঠিক আছে। নাও দ্যাট আই লিভ অনলি এ ফিউ ব্লকস ফ্রম ওয়ার্ক, আমি কয়েকটা ব্লক কি মানে দূরে থাকি। এই যে আই ওয়াক টু ওয়ার্ক এন্ড এনজয়েড ইট, যেহেতু আমি মাত্র কয়েকটা ব্লক দূরে থাকি, এই জন্য আই ওয়াক টু ওয়ার্ক, মানে আমি হেঁটে, আই ওয়াক টু ওয়ার্ক, সরি, আই ওয়াক টু ওয়ার্ক, আমি হেঁটে অফিসে যাই এবং এনজয় ইট, আমি এটা উপভোগ করি। লেস্টের অর্থ আপনারা আজীবন শুনছেন, লেস্ট পাছেও দিয়ে আপনারা শুনছেন, কিন্তু এটার অর্থ হচ্ছে নইলে দিলে আপনি ভালো বুঝবেন। নইলে ছাড়াও এটার আরেকটা অর্থ আছে, টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ, এটা বুঝাইতে এটা ইউজ হয়। ফর ফিয়ার দ্যাট, এই ভয়ে যে, এটা বুঝাইতে ভয়ে। ইউজ টু সে দ্যাট ইউ ডু নট ওয়ান্ট সামথিং টু হ্যাপেন, মানে এরকম কিছু বুঝাইতে বোঝা হয় যেটা আপনি ঘটুক, এটা চান না। ঠিক আছে, যেমন উদাহরণ দেখেন, হি ওয়াজ কনসার্ন, সে চিন্তিত, লেস্ট, লেস্ট এনিওয়ান থিঙ্ক হি ওয়াজ গিলটি, যদি, মানে সে কনসার্ন, কেউ যদি মনে করে যে, মানে হচ্ছে যে তার ভয় এটা, ফর দ্য ফিয়ার দ্যাট হি ওয়াজ কনসার্ন, ফর দ্য ফিয়ার দ্যাট এনিওয়ান থিঙ্ক দ্যাট হি ওয়াজ গিলটি, যে কেউ মনে করতে পারে সেই হচ্ছে দোষী, এই জন্য। তারপর দেখেন আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে যে এটা দিয়ে আরেকটা জিনিস বুঝায়, সেটা হচ্ছে টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ, রিস্ক নিতে চাই না, এই জন্য লিস্ট ইউজ করি। হি স্পেন্ড হোল ডেজ ইন দ্য রুম, সে পুরো দিনটাই রুমের মধ্যে কাটিয়েছে। ওয়ারিং হেডফোন, হেডফোন, হেডফোন লাগিয়ে। লেস্ট, এই এই টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ, এই রিস্ক অ্যাভয়েড করার জন্য, এই ঝুঁকি অ্যাভয়েড করার জন্য, হি ডিস্টার্ব এনিওয়ান, মানে কেউ তাকে, সে কাউকে ডিস্টার্ব করবে এই ভয়ে। আবার দেখেন, হি সেট আপ লেট অরিং, লেস্ট হি বি মার্ডার্ড অন দ্য ওয়ে হোম, মানে সে বসে আছে লেট করে, মানে এই চিন্তায় যে, মানে সে চিন্তা করতেছে আর বসে আছে, যে টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ, এই রিস্ক অ্যাভয়েড করার জন্য হি বি মার্ডার্ড অন ওয়ে হোম। এই যে এখানে আমরা নতুন একটা জিনিস দেখছি, হি বি মার্ডার্ড, হি এর পরে বি হইছে, ইজ না হয়ে। আবার আরেকটা জিনিস দেখছি, এনি ওয়ান এর পরে থিংস হওয়ার কথা ছিল কিন্তু থিঙ্ক হইছে। তাহলে আমরা এটা শিখলাম যে কোন সেন্টেন্সে যদি লেস্ট থাকে, এই যে ডিস্টার্ব হইছে, তখন পরের ভার্বটা, সাবজেক্টের পরে পরের ভার্বটার বেস ফর্ম বসে।
অথবা আপনি চাইলে শুডও ইউজ করতে পারেন। এনিওয়ান শুড থিঙ্ক দ্যাট শুডও ইউজ করা যাবে, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনি কোনো কিছু ইউজ করবেন না, বেস ফর্ম রাখবেন। ইন অ্যাজ মাচ অ্যাজ, এটা মানে কি? ইন অ্যাজ মাচ অ্যাজ, ইন দেখেন যদি এটার আলাদা লেখা যাইতো না, ইন অ্যাজ মাচ, তিনটা ওয়ার্ড একসাথে যুক্ত হয়েছে, ইন অ্যাজ মাচ অ্যাজ। ইন অ্যাজ মাচ অ্যাজ মানে টু দ্য এক্সটেন্ট, ওই পর্যন্ত। হি শি হেল্প আস ইন সো ফার অ্যাজ, মানে ইন অ্যাজ মাচ অ্যাজ শি ওয়াজ এবল, সে যতক্ষণ পর্যন্ত তার পক্ষে সম্ভব ততক্ষণ আমাদেরকে সাহায্য করবে, এটা বুঝাইতে। বাসায় দেখে নিবেন, না বুঝলে আবার জিজ্ঞেস করেন। এই ওয়ার্ড গুলো আপনার কাছে নতুন মনে হতে পারে, এই জন্য আমি ব্যাখ্যা দিচ্ছি, যদিও এটা আজকের ক্লাসের অংশ না, এটা রিটেনের অংশ। যেটা দিয়ে দেখাই দিলাম, এগুলো দিয়ে আপনি সেন্টেন্স এভাবে লিখতে পারেন, মানে অনেকটা ফ্রি হ্যান্ড রাইটিং এর অংশ বলতে পারেন। এবার দেখেন ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ আমরা চিনবো। দ্য কার ড্রাইভস স্মুথলি, যদি এটা আলাদা কিছু হয় এটার নাম একটা সেন্টেন্স। যখন আমি বার্ড যুক্ত করছি, বাট আনিসা প্রেফার্স টু রাইড এ বাইসাইকেল, ওই আমরা হোয়াইল দো বাদ দিয়ে এখানে বার্ড দিছি, কারণ যেটা দো সেটা কমপ্লেক্স সেন্টেন্সে বার্ড দেওয়া যায়, আমরা ট্রান্সফরমেশনের সময় এটা দেখব। তাহলে এই বার্ডটা কি? এই বার্ডটার নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং, কারণ এটা কোঅর্ডিনেট করে, কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যদি দুইটা পূর্ণাঙ্গ সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়, তখন এগুলার নাম আর প্রিন্সিপাল ক্লজ থাকে না, এগুলার নাম কি হয়ে যায়? কোঅর্ডিনেট ক্লজ। আমরা বলছি ক্লজ তিন প্রকার, একটা হচ্ছে যে কি প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা কোঅর্ডিনেট ক্লজ। ওকে, এবার দেখেন আপনি কেমনে বুঝবেন এটার নাম কোঅর্ডিনেট ক্লজ। এই যে এই ওয়ার্ড গুলা যুক্ত থাকবে। কেউ কিছু বলছেন? স্যার কমা কি ম্যান্ডেটরি? হ্যাঁ ম্যান্ডেটরি, কাইন্ড অফ ম্যান্ডেটরি, না দিলে ভুল হবে না, তবে দেওয়া উচিত। এগুলোর পরে কমা হবে, এই যে আমি দিয়ে দিছি দেখেন। আপনি সহজে মনে রাখার জন্য আমি এখানে একটা দিয়ে দিছি ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ দিয়ে আপনি মনে রাখতে পারেন, এগুলাই কোঅর্ডিনেট ক্লজ। এগুলো দেখলে আপনি আনসার দিবেন পরীক্ষার হলে, এরকম আসছেও এই লাস্ট কয়েক বিসিএস আগে, যে এটা কোন ক্লজ, কোঅর্ডিনেট না ক্লজ নাকি কম্পাউন্ড সেন্টেন্স নাকি, এগুলো দেখলে আপনি বুঝবেন এটা কম্পাউন্ড সেন্টেন্স। প্রথমে তো এইগুলা দেখলেই আপনি বুঝবেন এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এগুলা যদি সেন্টেন্স যুক্ত করে। হ্যাঁ, এগুলা, এটা কি FAN ফ্যান বয়েজ, ফর এন্ড নর। আবার BOYS বয়েজ, ফ্যান বয়েজ। অর হইতে পারে, অর এলস হইতে পারে, একই কথা, শুধু এলস হইতে পারে। তাহলে এইগুলা ফর এন্ড নর বাট অর, মানে ইদার অর নিদার নর বলতে পারেন আপনি, ইয়েট এবং সো, এগুলা যুক্ত থাকলে আমি এটা বুঝবো এটা নাম কোঅর্ডিনেট ক্লজ এবং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর আগে যে ইয়াগুলো আমি পড়াইলাম সেটা থাকলে আমি বুঝবো যে এই যে এগুলা যুক্ত থাকলে আমি বুঝবো এগুলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি না বুঝেন, আমরা আবার একটু আপনারে এখন বাক্য শিখাবো। এবার দেখেন বাক্য। এই যে আমি একটু আগে বলছি, যদি এই যে দো হি দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, এটা যদি আপনি কেটে দেন সেন্টেন্সে, তাহলে এটার নাম হয়ে যাবে এটা একটা সেন্টেন্স। এটা নাই, এটা যদি না থাকে তাহলে এটার নাম একটা সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কেন? সেন্টেন্স তিন প্রকার, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এখন এটা কেন সিম্পল? কারণ এটা একটা সাবজেক্ট, একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, এই জন্য এটা একটা সিম্পল সেন্টেন্স। আনিসা প্রেফার্স টু রাইড এ বাইসাইকেল। পরে যান, আবার এই যে একটু আগে যে উদাহরণটা দিলাম এটা থেকে আমরা এটা অংশ কেটে দিলাম, তখন এটা দা বড় হাতের হয়ে যাবে, টি আপার কেস হয়ে যাবে। দ্য ট্রাভেলার্স রিমেইন আনডিটার্ড ইন দেয়ার পারসুট অফ এক্সাইটমেন্ট, মানে যদিও থ্রিলিং অ্যাডভেঞ্চার, এটা যা আপনি যখন অ্যাডভেঞ্চারে যাবেন, অভিযানে যাবেন, তখন নানা ধরনের আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে, ঘটলেও ট্রাভেলার্সটা কি থাকে? রিমেইন থাকে, কি থাকে? আনডিটার্ড। আনডিটার্ড মানে আনডিস্টার্ব থাকে, মানে এটা নিয়ে মাথা ঘামায় না। হ্যাঁ, অব্যাহত থাকে তাদের অবস্থায়। ইন দেয়ার পারসুট অফ এক্সাইটমেন্ট, তারা মানে এক্সাইটমেন্টের কমতি থাকে না তাদের মধ্যে, মানে এটা নিয়ে তাদের কোনো ডিস্টার্ব ফিল হয় না, এটা বুঝাচ্ছে। এখন আপনি দেখেন, এই যে এটা অংশ বাদ দিলে এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স এবং এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স কি বেসিক্যালি আমরা একটু পরে দেখবো। এই যে দেখেন, দেখার আগে আমি এই সেন্টেন্সটা দেখাই। এই যে দেখেন বার্ড যুক্ত হয়েছে, এটার নাম কোঅর্ডিনেট ক্লজ, এটার নাম কোঅর্ডিনেট ক্লজ। আবার দেখেন এই তিনটারে যদি আমরা একসাথে দেখি, এটা একটা সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট নাউন ফ্রেজ, এরপর একটা ফাইনাইট ভার্ব,
এরপর একটা অ্যাডভার্ব যুক্ত হয়েছে, অ্যাডভার্ব যে কোনো সেন্টেন্সে যুক্ত হইতেই পারে। এটা একটা লেজ সেন্টেন্স, এটা না দিলেও সেন্টেন্স হবে, লেজ, লেজ কেটে দিলেও সবকিছু বাঁচে। এটা একটা সিম্পল সেন্টেন্স। আবার যখন এখানে ক্লজ মার্কার থাকবে, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার, এবং এটা এই যে কমা দিয়ে যুক্ত হবে, সাবঅর্ডিনেটিং 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 ক্লজ মার্কার থাকবে, কমা নাও থাকতে পারে, যদি এটা এদিকে চলে আসতো কমা থাকতো না, যদি দো পরে দিতাম, এই সেন্টেন্সটা পরে দিতাম, তাহলে তখন এই যে এটা এটার উপর নির্ভরশীল, একটু আগে বুঝাইছি। তাহলে এই যে একটা সাবঅর্ডিনেট ক্লজ যদি কোনো সেন্টেন্সে থাকে এবং একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ এক বা একাধিক থাকতে পারে কিন্তু মিনিমাম একটা থাকতে হবে, তখন এটার নাম কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। আবার যদি এই যে ফ্যান বয়েস থাকে কোথাও, ফ্যান বয়েস মানে এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো যদি থাকে, তখন এটার নাম আর প্রিন্সিপাল ক্লজ থাকে না, কোঅর্ডিনেটিং ক্লজ হয়ে যায়, এবং এটার নাম একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড মানে যৌগিক বাক্য, বাংলায় যৌগিক, কমপ্লেক্স হচ্ছে জটিল, এবং সিম্পল হচ্ছে সরল। সরল বাক্য, জটিল বাক্য, আর হচ্ছে কি। এরপরে দেখেন, তাহলে আমরা একটু আগে দেখলাম, আমরা আমরা একটা সংজ্ঞা দেখবো, আরো একটু ডিটেলসে যাব। সেন্টেন্স, সেন্টেন্স কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে সিম্পল, গঠন অনুসারে, এটাকে বলে গঠন অনুসারে, বাক্যানুসারে না, বাক্যের ধরন অনুযায়ী না, গঠন। এই গঠন অনুসারে তিন প্রকার, স্ট্রাকচার অনুযায়ী তিন ধরনের স্ট্রাকচার থাকে, একটা সিম্পল স্ট্রাকচার, কমপ্লেক্স স্ট্রাকচার, কম্পাউন্ড স্ট্রাকচার। সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স হইলো, দেখেন এই দিকে তাকান একটু, কি লিখলাম এখানে, এ সিম্পল সেন্টেন্স কন্টেইনস অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে একটা শুধু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আবার বলতে পারেন কোন ক্লজই না থাকলে এটা সিম্পল সেন্টেন্স হবে, which means it expresses a complete thought, এটা কমপ্লিট থট প্রকাশ করবে অন ইটস ওন, নিজে নিজে কমপ্লিট থট প্রকাশ করতে পারবে, মানে পুরো অর্থ দিবে, কারোর উপর নির্ভরশীল না। যেন তানসির রিডস নোভেলস, তানসির নোভেল বা উপন্যাস পড়ে, সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি আমরা অনেকবার আলোচনা করছি, এটা ফাইনাইট ভার্ব কি আবার বুঝেন। ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা পার্সন এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, এটা যদি পাস্ট টেন্স হইতো এস যুগ থাকতো না, রিড হইতো। এটা যদি পাস্ট পারফেক্ট হইতো হ্যাজ রিড হইতো। এটা যদি তানসির না হয়ে আই হইতো তাহলে শুধু রিড হইতো, রিডস হইতো না। এই জন্য এটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, পার্সন অনুযায়ী, টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, এই জন্য এটা ফাইনাইট ভার্ব এবং বাক্যের অর্থ সম্পন্ন করে। আচ্ছা, সমাপনী ঘটায় আর কি, সমাপিকা ক্রিয়া। আরিশা, আমাদের ক্লাসে একজন আরিশা আছে। আরিশা ওয়াকস টু অফিস, আরিশা হেঁটে অফিসে যায়। ওয়াকস টু, দেখেন সেন্টেন্সটা খেয়াল করেন। আপনি নর্মালি আমরা বাংলা থেকে ইংরেজিতে করলে কি বলতাম, আরিশা আরিশা গোস টু অফিস বাই ওয়াকিং, এটা না থেকে এটা সুন্দর না, আরিশা ওয়াকস টু অফিস, হেঁটে অফিসে যায়। একটা ভার্ব, একটা সাবজেক্ট, এই জন্য এটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স বলছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবেই, মাস্ট, কিন্তু অ্যাটলিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং একের বেশি, পাঁচটাও থাকতে পারে, ছয়টাও থাকতে পারে, একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। উদাহরণ দেখেন, অলদো, এটা যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লজ কেমনে আমি বুঝবো, ক্লজ মার্কার আছে, ক্লজ মার্কার কি একটু আগে দেখছেন। তাইলে দেখেন, আরিশা ওয়াকস টু অফিস, যদিও আরিশা হেঁটে অফিসে যায়, বাক্যের অর্থ সম্পূর্ণ হয় নাই, সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে এটার নাম। এখন এটার জন্য আমার কি লাগবে, আর একটা প্রিন্সিপাল ক্লজ লাগবে এটার সেন্টেন্স কমপ্লিট করতে। শি সামটাইমস টেকস বাস, আপনি এটাও বলতে পারেন শি সামটাইমস ইউজেস বাস, এটা থেকে এটা সুন্দর না, শি সামটাইমস টেকস বাস। শিখেন সেন্টেন্স কিভাবে সুন্দর করে লিখতে হয়। লেয়ার, আপনি বলতে পারেন শি শি সামটাইমস গোস বাই বাস, এটা বলতে পারেন, এটা থেকে এটা সুন্দর না, টেকস দ্য বাস। শিখেন আস্তে আস্তে যে সেন্টেন্স কিভাবে ভালো করে, মানে ওয়ার্ড কিভাবে ইউজ করতে হয়, কোন জায়গায় ভালোভাবে ওয়ার্ড মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় কিভাবে ইউজ করতে হয়, একটু ভালোভাবে কিভাবে ইউজ করতে হয়, এটা দেখেন। প্রত্যেকটা উদাহরণ এরকম নজির আছে। একটু আগে আমরা বলছি মাচেস মানে কি, অলদো, একই কথা। মাচেস তানসির রিডস নোভেল, যদিও তানসির কি নোভেল পড়ে, হি অলসো এনজয়স ওয়াচিং মুভিজ, সে মুভি দেখতেও পছন্দ করে, মুভিও এনজয় করে, মুভিও কি এনজয় করে। তাহলে আমরা দেখলাম যে এই যে এটা একটা ক্লজ মার্কার, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে
এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ আমরা একটু পরে উদাহরণে দেখবো একটা একাধিক কেমনে থাকে। তাহলে এটার নাম একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্সে ফ্যান ভয়েস, FANBOYS, ফ্যান ভয়েস, আবার এলসও থাকতে পারে, মনে রাখেন। অর, কিন্তু এন্ড না দিয়ে আমি কিন্তু সেমিকোলনও দিতে পারি। একই কথা, একই কথা, সেমিকোলন যুক্ত হইতে পারে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কি? টু, দুইটা মাস্ট, মোরও থাকতে পারে, টু আর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একসাথে যুক্ত হয়। তাহলে তানসি রিডস নোভেলস এন্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে হি এনজয়স ওয়াচিং মুভিজ। এটার নাম কোঅর্ডিনেট ক্লজ, এটার নাম কোঅর্ডিনেট ক্লজ, দুইটা কোঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়ে এটার নাম হয়ে গেছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। আবার এই দেখেন, আমি এখন এন্ড যুক্ত না করে কি করছি, একটা সেমিকোলন যুক্ত করছি। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের রিটেন স্কিলের, রাইটিং স্কিলের জন্য, যে আমরা সেমিকোলন দিয়ে দুইটা বাক্য যুক্ত করতে পারি। এটা বাক্যের সৌন্দর্য। আপনি চাইলে এটাও করতে পারেন এন্ড যুক্ত না করে, সবাই তো এন্ড যুক্ত করে, আপনি সেমিকোলন যুক্ত করলেন আর কি। আরিশা ওয়াক্স টু অফিস, আরিশা ওয়াক্স টু অফিস, আর এটা হেঁটে অফিসে যায়। এন্ড না দিয়ে আমি বললাম এবং, কিন্তু এবং এর অর্থই বুঝাবে শি এনজয়স দ্য ফ্রেশ এয়ার। সে হেঁটে অফিসে যায় এবং ফ্রেশ এয়ার কি করে, উপভোগ করে। এবার দেখেন, আমরা হচ্ছে যে এখন আমরা বুঝছি কিনা এই পর্যন্ত, এবার বলবেন যদি কারো সমস্যা থাকে, এবার চ্যাট অন করে কথা বলতে পারবেন। আমি চ্যাট অন করে দিচ্ছি এবং এট দ্য সেম টাইম আমি হ্যান্ড রেজও করতে পারবেন। এই পর্যন্ত বুঝছেন কিনা? আমরা এখন প্র্যাকটিসে যাব। আপনারা এই পর্যন্ত ক্লিয়ার নাকি দেখেন? যদি ক্লিয়ার হন বা কেউ না বুঝেন তাহলে হাত তোলেন, তাহলে আমরা হচ্ছে পরের ইয়াতে যাব। সেমিকোলনের ব্যাপারটা আবার বলেন। সেমিকোলনের ব্যাপারটা হচ্ছে যে আপনি এন্ড মনে রাখেন, এন্ড যেখানে সেমিকোলনও সেখানে। আপনি দুইটা বাক্য যুক্ত করতে পারবেন, এন্ড এর কাজ করে এটা। এই যে সেমিকোলনটা এন্ড এর কাজ করে, সেমিকোলন দিয়ে আমি এন্ড এর কাজ করাইতে পারবো, দুইটা বাক্য যুক্ত করতে পারবো। ঠিক আছে। এবার সেমিকোলনের আরো অনেক ইউজ আছে, তবে মনে রাখেন যে অনেক সময় সেম আইডিয়া যদি বুঝায়, মানে এটার আইডিয়া সেম, তখনও সেমিকোলন দিয়ে যুক্ত হইতে পারে। আপনি মনে রাখেন, এত জটিলে যাওয়ার দরকার নাই। আপনি মনে রাখেন যে এন্ড এর পরিবর্তে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। আচ্ছা, শফিউর রহমান বলছেন নমিনাল ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ অথবা রিডিউস ক্লজ কি? এগুলো আমরা পরে আলোচনা করবো। এটা আমাদের 3 নাম্বার ক্লাসের আলোচনা, সেকেন্ড ক্লাসও না। আমরা আগে বেসিক ক্লিয়ার করতেছি, নমিনাল ক্লজ, রিডিউস ক্লজ। আমরা তো রিডিউস ক্লজ অবশ্যই পড়াবো। সেমিকোলন ইউজ করলে কি কম্পাউন্ড সেন্টেন্স হবে? হ্যাঁ হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে। শাহানা আক্তার হবে। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা পরেরটাতে যাই। এবার দেখেন, আমার এবার বলেন, এবার চ্যাট অন করা আছে, আপনারা খালি বলবেন এটা কোন সেন্টেন্স, বলেন আগে কোন সেন্টেন্স বলার আগে। আচ্ছা, আরেকজনের আনসার দিই, ইশতিয়াক বলছে কম্পাউন্ড সেন্টেন্সে কি কমা ইউজ করা উচিত? হ্যাঁ, কমা ইউজ করা উচিত। সবাই বলছেন, আমি বুঝছি যে সবাই বুঝছেন। এটা একটা সাবঅর্ডিনেট সেন্টেন্স নামে কিছু নাই। কে লিখছেন এটা? সেনজ্যোতি মন্ডল বা সেজ্যোতি মন্ডল, সরি, সেজ্যোতি মন্ডল। কেন সাবঅর্ডিনেট সেন্টেন্স নামে কিছু নাই ভাই? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন? এই দেখেন, এই যে ওয়েন আছে ক্লজ মার্কার, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, ওয়েন দ্য সান সেটস, সাবঅর্ডিনেট ক্লজ। এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। দ্য স্কাই টার্নস বিউটিফুল শেডস অফ অরেঞ্জ এন্ড পিঙ্ক। দেখেন কত সুন্দর সেন্টেন্স। আমরা একবারে হি গোস টু স্কুল টাইপের সেন্টেন্সের উদাহরণ দিব না, প্রথম ক্লাসেই বলছি। আমরা যেহেতু রাইটিং স্কিল করব, রাইটিং স্কিলের কোর্স, আমরা হচ্ছে একটু একটু আপনারা অভ্যস্ত করাচ্ছি। দেখেন, এই সেন্টেন্সটা আপনি চাইলে লিখতে পারেন নিজে। ওয়েন দ্য সান সেটস, যখন সূর্য ডুবে, দ্য স্কাই টার্নস, স্কাই কিসে রূপান্তরিত হয়? বিউটিফুল শেডস অফ অরেঞ্জ এন্ড পিঙ্ক। মানে পিঙ্ক মানে কি? অরেঞ্জ মানে কমলা রং, পিঙ্ক মানে কি? গোলাপি। মানে গোলাপি এবং কমলা রঙের একটা সুন্দর শেড, ছায়া, কি ছায়ায় রূপান্তরিত হয় আকাশ। তাহলে আমরা সবাই পারলাম। তার মানে হচ্ছে, আচ্ছা, টার্নস, টার্নস বিউটিফুল শেড। আচ্ছা, টার্নস ইনটু ইউজ করা যাবে কিনা? অবশ্যই যাবে, টার্নস ইনটু ইউজ করেন, কোনো সমস্যা নেই। পরেরটা দেখেন, এটা কোন সেন্টেন্স? টার্ন লিঙ্কিং ভার্ব। একজন জিজ্ঞেস করছেন টার্ন কি লিঙ্কিং ভার্ব কিনা? হ্যাঁ, লিঙ্কিং ভার্ব ভাই। এটা কি ভাই না বোন? তানিয়া, তানিয়া চৌধুরী, এটা লিঙ্কিং ভার্ব। ওই যে একটা গল্প বলছিলাম যে আপনি আর কোনো দিকে টার্ন করবেন না, গার্লস কলেজের সামনেই থাকবেন, এরপরে ধোলাই খাবেন। ওই যে ওই গল্পটা মনে রাখেন। এটা একটা সিম্পল সেন্টেন্স, সবাই পারেন আমি জানি। কেন এটা দেয়ার একটা কারণ আছে, একটু পরে যে ভেবা জায়গা খাবেন। সি কি? সাবজেক্ট। এটা ফাইনাইট ভার্ব, এটা অবজেক্ট। একটা সিম্পল সেন্টেন্স, এটা আমরা সবাই পারি। থ্যাংক ইউ। এবার বলেন এটা কোন সেন্টেন্স? এটা পারলে সবার পুরস্কার আছে।
শি রিডস বুকটারই আমি রাখছি, দেখেন এই যে শি রিডস বুকস। ওয়াও, অনেকেই বলছেন যে সিম্পল সেন্টেন্স, তাদেরকে অনেক ধন্যবাদ, কিন্তু দুই একজন কম্পাউন্ড বলছেন, তাদের নাম আমি বলি, নাম বললে সমস্যা নাই। সাইফুল মজুমদার, আপনি কেন কম্পাউন্ড বললেন? সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর রহমান এবং সাইফুল, আপনি দেখেন এটা একটা সিম্পল সেন্টেন্স কেন? এই দেখেন এই যে শি রিডস বুকস, এই যে সিম্পল সেন্টেন্স শেষ। এখন এই যে লস্ট ইন দ্য ওয়ার্ল্ডস অফ, লর্ডস ইন দ্য ওয়ার্ল্ডস ক্রাফটেড বাই অথর্স, এটা একটা পার্টিসিপল ফ্রেজ, যেখানে কোনো সাবজেক্ট নাই, ফ্রেজে কোনো সাবজেক্ট থাকে না, ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। লস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ওই জগতে কি হয়ে, হারিয়ে গিয়ে, ক্রাফটেড বাই অথর্স, না অথর একটা নোবেল লিখছে ধরেন, আপনি ওই পড়তে পড়তে ওই জগতে কি করলেন, অথর যে ক্রাফটেড করছে ওই জগৎটা, সেই জগতে আপনি হারিয়ে গেছেন যায়া। হি রিডস বুক অ্যাভিডলি, অ্যাভিডলি একটা অ্যাডভার্ব, এটা লেজ, এটা যুক্ত হইলে সেন্টেন্সের কিছু হয় না, হইলে অতিরিক্ত অর্থ দেয়, না হইলে নাই। যে ফাইন্ডিং সলেজ অ্যান্ড জয় ইন দ্য রিটেন ওয়ার্ড, এই যে দেখেন এটা ফাইন্ডিং সলেজ অ্যান্ড জয় ইন দ্য রিটেন ওয়ার্ড, এটা হচ্ছে একটা কি, পার্টিসিপল ফ্রেজ, অথবা এটা যদি সেন্টেন্স থেকে উঠাই দেন এটা জিরান ফ্রেজ হইতে পারে, কিন্তু এটা আমরা এখন বুঝার দরকার নাই। কিন্তু আমি আমার টার্গেট হচ্ছে আপনি এটা বুঝছেন কিনা, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই একটা ছাড়া, কোনটা, রিডস ছাড়া, রিডস ছাড়া কোনো ফাইনাইট ভার্ব নাই, এই জন্য এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স 3 লাইন 4 লাইন 5 লাইন 7 লাইন হইতে পারে, দেখতে হবে এটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা। লস্ট নন ফাইনাইট ভার্ব, ফাইন্ডিং নন ফাইনাইট ভার্ব, কারণ এটা কি, সেন্টেন্স যদি এখানে রিড দেন, রিড দেন, হ্যাজ রিড দেন, হ্যাড রিড দেন, কোনো সমস্যা নেই, এগুলো চেঞ্জ হবে না, এটা যেমনি আছে এমনি থাকবে। সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে না, পার্সন অনুযায়ী চেঞ্জ হবে না, টেন্স অনুযায়ী চেঞ্জ হবে না, টেন্স যাই হোক এটা এটা থাকবে, এই জন্য এটার নাম একটা সিম্পল সেন্টেন্স। যারা কম্পাউন্ড বলছেন আশা করি তারা বুঝতে পারছেন, তানিয়া চৌধুরী সহ অন্যান্যরা। অনলি ওয়ান ফাইনাইট ভার্ব, ভেরি গুড। তারপরে এটা দেখেন, বলেন এটা কোন সেন্টেন্স? বিকজ আমরা জানি হচ্ছে ক্লজ মার্কার এবং সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, এবং এটা হচ্ছে যে দুইটা, এই যে এটা একটা প্রিন্সিপাল ক্লজ আর এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই জন্য এটার নাম কমপ্লেক্স সেন্টেন্স, আশা করি বুঝা গেছে। পরেরটা দেখেন, এটা হি প্লেইজ গিটার, এটা আপনি জানেন, এই জন্য আমি একটা বড় সেন্টেন্স দিব হি প্লেইজ গিটার দিয়ে, এটা দেখেন এটা সিম্পল সেন্টেন্স। এটা বলেন এটা কোন সেন্টেন্স? এই যে in his spare time he enjoys picking up his guitar, strumming chords and plucking strings lost in rhythm and melody. এ দেখেন হি সাবজেক্ট, এনজয়স ফাইনাইট ভার্ব, পিকিং আপ হিজ গিটার মানে তার গিটারটা নেয়, ইন হিজ স্পেয়ার টাইম, তার যখন স্পেয়ার টাইম হয়, স্ট্রামিং কর্ডস, কর্ডে স্ট্রাম করে, এন্ড প্লাকিং, প্লাকিং তো বুঝছেন, প্লাকিং স্ট্রিংস, লস্ট ইন রিদম এন্ড মেলোডি, এবং কি সুরের দুনিয়াতে হারায় যায়। লস্ট নন ফাইনাইট ভার্ব, ভার্বের V3 ফর্ম, স্ট্রামিং ভার্ব প্লাস আইএনজি, নন ফাইনাইট ভার্ব, এই জন্য এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে যে এনজয়, এই জন্য এটার নাম সিম্পল সেন্টেন্স। এবং কোনো কি নাই, ক্লজ মার্কার নাই। যিনি কমপ্লেক্স সেন্টেন্স বলছেন নিশাত, নিসাত, এখানে কি কোনো ক্লজ মার্কার আছে এতক্ষণ যে দেখাইছি, WH অথবা ইভেন দো, এরকম কিছু আছে? নাই। অতএব এটা একটা সিম্পল সেন্টেন্স। যিনি নিসাত কমপ্লিট এখনো কমপ্লেক্স বললে হবে? এই যে দেখেন এখানে কি আছে, বার্ট আছে, বলেন এটা কোন সেন্টেন্স? আমরা বলছি কি একটু আগে, যে ফ্যান বয়েজ যদি থাকে, ফ্যান বয়েজ, ফ্যান ভয়েস, ভয়েসের ভি মানে বার্ট, তাহলে এটা কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে, বুঝা গেছে আশা করি। পরেরটা সেম, ইয়েট, ফ্যান বয়েসের ওয়াই, তাহলে এটা কমপ্লেক্স, আশা করি পরেরটা বুঝা গেছে। তারপরে দেখেন হি ওয়েন্ট টু জিম, আচ্ছা এটা বলেন, এটা একটু বড়, হি ওয়েন্ট টু দ্য জিম টু ওয়ার্ক আউট, এন্ড আছে ফ্যান বয়েস, then he went to the grocery, মুদি দোকান, to buy some food for dinner, কিছু ডিনারের জন্য কিছু ফুড কেনার জন্য। কম্পাউন্ড, এক বাক্যে সবাই বলছেন, আমি আশা করি বুঝছি আপনারা সবাই ক্লাস বুঝে গেছেন। আর বাকি দুই একটা আরো উদাহরণ দেওয়া আছে, বাসায় দেখে নিবেন। এবার আসেন আমরা বিসিএস এর গত কয়েক বছরের একবারে সিম্পল, বিসিএস এ আমি যা দেখাইছি এটার থেকে 10-12 গুণ সোজা সেন্টেন্স আসে, বুঝছেন? আপনার এটার পার্সেন্ট মানে বিসিএস এর এই কোশ্চেন আপনি হুদাই সলভ করতে পারবেন।
দেখেন এখানে কি আছে, 45তম বিসিএস, একবারে লাস্ট যে বিসিএস হইলো 46টা এখনো হয় নাই। এই যে এটাতে আসছে বলছে কি, দিস ইজ কি সেন্টেন্স, লেস্ট আছে, লেস্ট মানে কি, নইলে, একটু আগে দেখাইছি। এটা দেখেই আপনি সেন্টেন্সের আনসার দিবেন, আপনার মুখস্থ করার দরকার নাই। শুনেন আমার টেকনিক কি ছিল জানেন, আমি ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিছি, ভর্তি পরীক্ষা, অথবা আমি যখন ইংরেজি পরীক্ষা দিতাম না, এই ধরেন বাংলাদেশ ব্যাংক বা বিসিএস, আমি যখন পরীক্ষা দিতাম, বা আমি আমার নিজের পরীক্ষা, আমি এই রিটেনও, আমি এখন যেখানে চাকরি করি ওই রিটেনও দেওয়ার সময় আমি হচ্ছে যে মানে সবার আগে রিটেন দিয়ে বের হয়ে গেছি আল্লাহর রহমতে। কিন্তু আমি ইয়াতে, আমি প্রিলির ক্লাস আপনার এটা বলবো এখন, যদি এটা রিটেনের সাথে রিলেটেড না তাও বইলা দিই। সেটা হইলো, আপনি যখন মানে পরীক্ষায়, মানে আপনি জানেন যে প্রিলিতে কি কোশ্চেন হয়, প্রিলিতে অবশ্যই সিম্পল কমপ্লেক্স থেকে কোশ্চেন হয়, ফ্রেজ থেকে, ক্লজ থেকে কোশ্চেন হয়, হ্যাঁ, প্রিপোজিশন থেকে কোশ্চেন হয়। আপনার পুরা সেন্টেন্স পড়া পরীক্ষার হলে বুঝার কোনো দরকারই নাই। এই যখন আপনি ইয়া দাগাবেন, মানে এমসিকিউ দাগাবেন, আপনার কাজ হচ্ছে যে সাইনটা দেখছেন, টিচার আপনার থেকে এটাই জানতে চাইছে, পিএসসি আপনার থেকে এটাই জানতে চাইবে, এটা মুখস্থ কথা, এটা ছাড়া আর কিছু জানতে চাইবে না, সোজা কথা। অতএব আপনার মাথায় থাকতে হবে যে পিএসসি আপনার থেকে কি জানতে চায়, এটা আমরা আগে থেকে জানি কি জানতে চাইবে, এটার বাইরে পিএসসি কিছু জানতে চাইবে না। ঠিক আছে? তাইলে আপনার এই যে দেখেন, এই যে 45তম বিসিএস এর এই কোশ্চেনে আমি কিন্তু পুরো সেন্টেন্স আমার পড়ারই দরকার নাই। আপনারা আমি আগে বলছি যে ক্লজ মার্কার দেখলেই আপনি বুঝবেন যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। লেস্ট আছে, আমি চাইলে চোখ বন্ধ করে, একবারে চোখ বন্ধ করে কি করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্স দাগাই দিতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যদি পড়তে চান পড়েন, এটা একটা সিম্পল সেন্টেন্স না। কেন না? এটাতে লেস্ট আছে, এবং এটাতে দুইটা ভার্ব আছে, এই যে ওয়ার্ক ফার্স্ট একটা ফাইনাইট ভার্ব, এই যে আরেকটা ফাইনাইট ভার্ব, এই যে ফাইনাইট ভার্ব। তাহলে এই জন্য এটা কি না, সিম্পল হবে না। কম্পাউন্ড না কেন? কারণ এখানে ফ্যান বয়েজ নাই। ফ্যান বয়েজ আছে? নাই। তারপরে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তার কোশ্চেন মার্ক থাকবে, কোশ্চেন মার্ক আছে? নাই। তার মানে নিশ্চিত এটা কমপ্লেক্স। এত কিছু আমার টাইম আছে পরীক্ষা দেখার? পরীক্ষায় বারুদের আগে প্রশ্ন দাগাই ফেলতে হবে। মানে দেখবেন দাগাবেন, দেখবেন দাগাবেন, কোনো কথা নাই। বাসায় এসে মিলাবেন প্রশ্ন, আগে দাগাই ফেলবেন, লেস্ট দেখছেন, প্রশ্ন দাগাই ফেলেন, কমপ্লেক্স, কথা শেষ। পরেরটা দেখেন, 40তম বিসিএস। একটু আগে আপনারা আমি ফ্যান ভয়েস যখন পড়াইছি তখন আমি বলছি যে FAN, ফ্যান ভয়েস, BOY, অর যখন লিখছি অর এর পাশে এলসও লিখছি, মনে আছে? এখন এই যে এলস আছে মানে ফ্যান বয়েজ আছে, ফ্যান বয়েজ আছে মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, দেখার টাইম আছে? আপনি পরীক্ষার হলে দেখবেনই না, এলস আছে মানে চোখ বন্ধ করে দাগাই দেন। এখন কথা হচ্ছে যে আপনি কেমনে বুঝবেন, বাকিগুলো বাদ দিবেন কেমনে? এখানে কোনো ক্লজ মার্কার নাই, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার নাই, ক্লজ মার্কার তো আছেই, কোঅর্ডিনেট, মানে এটা কোঅর্ডিনেট ক্লজ মার্কার আছে, সাবঅর্ডিনেট নাই, এই জন্য এটা কমপ্লেক্স হবে না। সিম্পল সেন্টেন্স না কেন? উইল আছে, আবার এখানে মাস্ট আছে, দুইটা ফাইনাইট বার, অতএব সিম্পল হবে না। ইন্টারোগেটিভ না কেন? কোশ্চেন মার্ক নাই, সিম্পল, আশা করি বুঝা গেছে। আচ্ছা, 37তমতে যাওয়ার আগে আগে বলেন এই যে এই পর্যন্ত বুঝা গেছে কিনা আমি যে বলছি। ফ্যান বয়েজ এর মিনিংটা আর আরেকবার বলতাম। ফ্যান মানে, ফ্যান মানে ফর, এফ মানে ফর, এ মানে কি, ফ্যান বয়েস একটু আগে আপনাদেরকে দেখাইছি আমি, এই যে চার্ট দিয়ে, আপনি ইয়া দেখে নিলে বুঝা যাবে, বুঝে যাবেন, কি দেখলে, স্লাইড দেখলে বুঝে যাবেন। এ মানে এন্ড, এন মানে নর, বি মানে বাট, ও মানে অর, ওয়াই মানে ইয়েট, এস মানে সো। বুঝা গেছে? ও, সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তার মানে ক্লাস বুঝা যাচ্ছে, ওকে ডান। এবার 37তম বিসিএস দেখেন, বলছে যে এ রোলিং স্টোন, মনে আছে এই উদাহরণটাই ঠিক আমি দিছিলাম যখন আমরা পার্টিসিপল পড়াচ্ছিলাম। কি রকম স্টোন? রোলিং স্টোন, এটা কি, প্রেজেন্ট পার্টিসিপল। গ্যাদার নো মস, মানে যে মসটা ঘুরবে, রোল করবে, সেটাতে কি মস জন্মাবে না। তাহলে দ্য কমপ্লেক্স ফর্ম অফ দিস সেন্টেন্স, এন্ড কমপ্লেক্স ফর্ম কি হবে? এটার কমপ্লেক্স ফর্ম হবে, বলেন তো কমপ্লেক্স ফর্ম কি হবে? আচ্ছা, এটা একটু ব্যাখ্যার দাবি রাখে, আর আমি ব্যাখ্যা দিব, কিন্তু ব্যাখ্যার আগে আই উড লাভ টু ওয়েলকাম এনিওয়ান ফ্রম হিয়ার হু উড লাইক টু আনসার অ্যান্ড উড লাইক টু অড ওয়ান আউট। এরকম কি কেউ আছেন এখানে, মানে যিনি হচ্ছে যে এটা মানে একটু আনসার করতে চান? মানে কেন এটা আনসার, বাকিগুলো দেখেন। কমপ্লেক্স ফর্ম যখন বলছে, সিন্স কিন্তু ক্লজ মার্কার, দো ক্লজ মার্কার, তাহলে তো এটা কমপ্লেক্স হইতেই পারে, হবে না কেন? কোনটা আনসার হবে, কেন হবে? এই যে অনেকে আনসার বলছেন বি, অনেকে সিও বলছেন, দেখেন। এই যে অলরেডি, এই যে আমি, মজার ব্যাপার হচ্ছে এটা, এটার ব্যাখ্যার দাবি রাখে, এই জন্য আপনারা হাত তোলেন, কে কথা বলতে চান বলেন, আমি আপনারা বলাবো, আপনি ব্যাখ্যা দিবেন যে এটা কেন বাকিগুলো হবে না। এরকম কেউ আছেন? জিয়াদ হোসাইন বলেন, জিয়াদ হোসেন বলেন, আপনাকে আনমিউট করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন কেন কোনটা হবে না, কেন হবে না, কি হবে না বলেন। স্যার, এখানে লেখা আছে আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। তাহলে আমরা হ্যাঁ, যদি প্রথমটা নেই, সিন্স আই স্টোন ইজ রোলিং,
যেহেতু একটা পাথর ঘুরছে, ইট গ্যাদার্স নো মোস, এটা কোনো এটাতে শৈবাল জন্মাবে না। তো এটার চাইতে আমাদের যদি শেষেরটা দেখি, বি নাম্বার তো হবেই না, কারণ যদিও এটা হয় না, এটার সাথে যায় না। সি যায় এবং না তো ডি, আমিও জানি কেন যায় না, স্যার, কেন যাবে না। দোটা আসবে ওই যে ইন স্পাইট অফ, ডেসপাইট, সত্ত্বেও, এরকম যদি সিম্পলে থাকে। এ এটা একটা যুক্তি হইতে পারে, ডিসপাইট থাকলে ইনস্পাইট অফ থাকলে তখন হচ্ছে যে ও ইউজ দো করতে হয়, বা কিন্তু এখানে অলদো। কোনো ডিসপাইট ইনস্পাইট অফ নাই। হ্যাঁ ঠিক আছে, জি। তারপরে সিন্স তো যেহেতু, যেহেতু ও যেহেতু হবে না কেন, সিন্সের কারণ ক্ষেত্রে এটা, যদি লেখা থাকতো দা স্টোন, তাহলে মনে হয় সুন্দর হইতো, তাহলে এটা দিতে পারতাম, যেহেতু পাথরটি ঘুরছে। এখানে আমি সেক্ষেত্রে টেকনিক মনে হয়। শিখাই দিব যে কেন আপনি এটা হবে না, কিন্তু এটা চাইলে অন্যগুলার আনসার না দেখেও করা যায়, কিন্তু সেটা অন্য ব্যাপার। বলেন এটা হবে না কেন, 3 নাম্বারটা। স্যার 3 নাম্বারটা হোয়াটের চাইতে ওই বস্তুর ক্ষেত্রে মেবি দ্যাটটা বেশি ভালো হয়। আপনি চেষ্টা করছেন, আপনার যেটা ধন্যবাদ। আর কেউ কোনো ভালো ব্যাখ্যা দিতে পারবেন? নাই, আর নিতেন না, আমরা সময় নষ্ট না করি, আপনারা মিউট করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। সোজা কথা হচ্ছে যে আপনি যখনই পার্টিসিপল দেখবেন, কোন জায়গায় পার্টিসিপল দেখবেন, মনে করবেন এটা কি, মানে এখানে এটা অ্যাডজেক্টিভ। পার্টিসিপল কিসের মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে, রোলিং স্টোন, ঠিক আছে। এখন এর পার্টিসিপল ফ্রেজ যেখানে থাকে সেখানে সেটা তো অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ এট দ্য সেম টাইম। এই জন্য এটা হচ্ছে যে যখন ক্লজ হবে এটার নাম অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কেমনে? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে নাউনের পরে তার সম্পর্কে তথ্য দেয়। এই যে সরি, এটা এটা না, এটা না, এই যে এটা একটু কাইটা দেই, তাহলে বুঝে। এ দেখেন, এ স্টোন দ্যাট রোলস, যেই পাথরটা রোল করে, মানে ঘূর্ণন করে। এই যে দ্যাট রোলস কার সম্পর্কে তথ্য দিচ্ছে? স্টোন সম্পর্কে। এই জন্য এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এ স্টোন দ্যাট রোলস গ্যাদার নো মস্ক, সেন্টেন্সটা হচ্ছে, এটা বাদ দেন, এ স্টোন গ্যাদার নো মস্ক, সেন্টেন্স হয়ে গেছে। এখন এ স্টোন সম্পর্কে, নাউন সম্পর্কে যে তথ্য দেয় সেটা, যদি ফ্রেজ তথ্য দেয় সেটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি ক্লজ তথ্য দেয় সেটার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। এখন এটা ক্লজ কেন? এর একটা সাবজেক্ট আছে আর একটা ফাইনাইট ভার্ব আছে, এই জন্য এটা ক্লজ। এখন আপনি বলতে পারেন তো এটি ঘটনা তো এখানেও ঘটছে, হোয়াট রোলস। হ্যাঁ, হোয়াট রোলস হবে না কেন? কারণ হোয়াট এর আগে অ্যান্টিসিডেন্ট নাউন থাকবে না, দ্যাট এর আগে অ্যান্টিসিডেন্ট থাকবে নাউন, এই জন্য হোয়াট বাদ। এই দেখেন, আমি যদি বলি লিসেন টু, এই যে একটু খালি জায়গায় দেই তাহলে বুঝবেন। এ দেখেন, আমি যদি বলি লিসেন টু, লিসেন টু হোয়াট আই সে, মানে আমি কি বলি এটা শুনেন, বা হোয়াট আই সে, আমি কি বলছি এটা শুনেন। লিসেন টু, এই দেখেন এখানের আগে কোনো নাউন নাই, নাউন ছাড়া হোয়াট বুঝতে পারে। কিন্তু লিসেন টু দ্য স্পিচ, যদি বললাম লিসেন টু দ্য স্পিচ দ্যাট ইজ বিং ডেলিভার্ড, ডেলিভার্ড, এই যে দেখেন, এই যে স্পিচ নাউন ফ্রেজ অথবা নাউন স্পিচ, এই জন্য এটার আগে দ্যাট হবে। এই যে এটার অ্যান্টিসিডেন্ট আছে, কিন্তু এই যে লিসেন টু, এটার আগে কোনো নাউন নাই, এই জন্য হোয়াট হবে না। আশা করি বুঝতে পারছেন। লিসেন টু হোয়াট, আমি যা বলি তা শুনেন। আর লিসেন টু কি বলবো এটা আগে বলে দিলে এটা দ্যাট হবে। আচ্ছা, আর এই দুইটা হবে না কেন? এটা ডিসপাইট হইলে এটা হইতো, এটা আপনি বলছেন যেহেতু রোল স্টোলিং গ্যাদার নো মস, এটা এটা হচ্ছে কারণ এটা হচ্ছে, এরকম কোনো ঘটনা নাই। মানে এটাও এই যে দোয়ের মতো একই কারণে হবে না। আপনি যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাবো এইটা কেন হবে না, এটা আরো বেশি ক্লিয়ার হবেন। আসেন 38তম বিসিএস, 38তম বিসিএস, সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা কম্পাউন্ড করতে বলছে। তাহলে এটা কম্পাউন্ড করতে বললে এটা কোন ফর্মে আছে? এটা কমপ্লেক্সে আছে। কেমনে বুঝছি এটা কমপ্লেক্সে আছে? দো আছে, দো, দো কি ক্লজ মার্কার, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন এটার কি করতে হবে? কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড কোনটা? আসলে এই যে কম্পাউন্ড কোনটা এটা খুব ইজিলি বোঝা যায়, কারণ হচ্ছে যে আপনি এখন বলতে পারেন আমারে যে এটা কম্পাউন্ড তো এটাও হইতে পারতো, হি ইজ পুয়ার এন্ড অনেস্ট, এন্ড হবে না, কারণ এটা কি হচ্ছে, দো হইছে, দো হইলে শর্ত বুঝায়, দুইটা বিপরীত কথা, বিপরীত কথার ক্ষেত্রে কম্পাউন্ডে বাট হয়, এন্ড হবে না, এই জন্য এটা বাদ। অ্যাজ হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যেহেতু সে পুয়ার সে অনেস্ট, যেহেতু সে পুয়ার এটা সে অনেস্ট, এটা হবে না কেন? কারণ এটা হচ্ছে যে যেহেতু এটা কারণ বুঝায় নাই, এটা হচ্ছে বিপরীত আইডিয়া বুঝাইছে। যদিও সে গরিব কিন্তু সে সৎ, মানে এটার আইডিয়াটা হচ্ছে এরকম যে গরিব সে সাধারণত সৎ হয় না, কিন্তু এখানে সৎ বিপরীত, এই জন্য এটা অ্যাজ হবে না, অ্যাজ বিপরীতের ক্ষেত্রে ইউজ হয় না।
আচ্ছা, তাহলে বাট অনেস্ট, সিন্স যদি না হয় তাহলে এজও হবে না, দুইটার অর্থ একই। এখন বাট, এখানে বাট হি ইজ অনেস্ট দিলে সুন্দর হইতো, বিসিএস আলারা এটা করতে পারতো, কিন্তু এটারে আমি চাইলে সিম্পল সেন্টেন্সও ধরতে পারি, কিন্তু এখানে আর কোনো অপশন নাই দেখি এটারে আমি কমপ্লেক্স সেন্টেন্স বলতে হইতেছে। হ্যাঁ, এখানে একটা কমা দিয়ে এখানে বাট হি ইজ অনেস্ট এটা হইলে ভালো হইতো, কিন্তু হি ইজ এখানে উর্জ আছে কেন? ওই যে বাটের আগে পরে ওই যে কমন কমন ওয়ার্ড বাদ দেয় আর কি, কমন ওয়ার্ড বাদ দেওয়ার মতো। আশা করি বুঝা গেছে, কন্ট্রাস্ট বুঝাচ্ছে, কন্ট্রাস্ট, পাপিয়া ইসলাম, ঠিক আছে। এবার আমার মনে হয় আপনারা ফ্রেজের আইডিয়াটা, ক্লজের আইডিয়াটা, সেন্টেন্সের আইডিয়াটা ক্লিয়ার, আমার মনে হয়। ক্লিয়ার নাকি বলেন? ওকে, এটা ক্লিয়ার হইলে এবার হচ্ছে যে আমাদের এখন কই যাওয়া উচিত? এবার হচ্ছে যে আমরা এখন ফ্রেজে যাব, ফ্রেজের বেসিক কনসেপ্ট। এই ফ্রেজটা আমরা নেক্সট ক্লাসও পড়বো, কিন্তু আজকে আমরা ফ্রেজটা চেনাবো, খালি ফ্রেজ দেখতে কেমন হয়, দেখতে কেমন হয় এটা চিনাবো। হ্যাঁ, আসেন। এখন ফ্রেজ, এতক্ষণ আমরা ফ্রেজটা কিরকম হয় দেখাইছি, কিন্তু ফ্রেজের আলাদা করে ওই যে 7টা সংজ্ঞায়ন করি নাই। তাহলে ফ্রেজের ইয়া কি? এটা শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ ইংরেজি কি? গ্রুপ অফ ওয়ার্ডস। বেসিক কনসেপ্টটা দেখেন। এই ফ্রেজ আমরা একটু আগে ছক আকারে দেখাইছি যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রোনাউন ফ্রেজ ছাড়া সবগুলারই ফ্রেজের নাম আছে। এবার নাউন ফ্রেজ কি? খুব সিম্পল সংজ্ঞা, আগামী ক্লাসেই সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে মানে আইডিয়া চেঞ্জ হবে না, কিন্তু সংজ্ঞা একটু জটিল হয়ে যাবে আগামী ক্লাসে, মনে রাখেন। কিন্তু এই ক্লাসে একটা সোজা সংজ্ঞা, এটা একবার আমরা রেন এন্ড মার্টিন থেকে নিছি এই সংজ্ঞাটা, একটু চেঞ্জ করছি আমি, কিন্তু মোরালেস রেন এন্ড মার্টিন থেকে। এ নাউন ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, সব ফ্রেজই গ্রুপ অফ ওয়ার্ডস, সব সংজ্ঞা একই, দ্যাট ডাজ দ্য ফাংশন অফ নাউন। তাহলে ফাংশন অফ নাউন, নাউনের কি কাজ কি? সেটা সেন্টেন্সের অবজেক্ট হয়, সেটা সেন্টেন্সের সাবজেক্ট হয়, সেটা প্রিপোজিশনের পরে বসে। তাহলে নাউন ফ্রেজেরও কাজ একই, সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, প্রিপোজিশনের পরে বসবে। এই জন্য আমরা বলতেছি যে এটাও, এটা কি, যেই শব্দগুচ্ছটা নাউনের মতো কাজ করবে তার নামই নাউন ফ্রেজ। সিম্পল সংজ্ঞা, আগামী ক্লাসে একটু কঠিন সংজ্ঞা যাব। এই যে এবার এটা দেখেন, এটা কি? এটা কি নাউন নাকি নাউন ফ্রেজ? এই যে ফ্রেন্ড, দেখেন তো, সবাই বলছেন এটা নাউন, আমরা দেখলাম যে এটা একটা নাউন, এবং এটা একটা নাম কি? এটার নাম কি? ওয়ার্ড। এটা একটা ওয়ার্ড, পার্টস অফ স্পিচের মধ্যে একটা ওয়ার্ড, পার্টস অফ স্পিচ। এখন এই ওয়ার্ডটা এখন কি হয়ে গেছে দেখেন, মাই চাইল্ডহুড ফ্রেন্ড। আমি কি যোগ করছি? একটা ডিটারমাইনার যুক্ত করছি, চাইল্ডহুড। চাইল্ডহুড হচ্ছে বেসিক্যালি নাউন, কিন্তু এখানে এই যে আরেকটা নাউনের আগে বসাতে এটার নামে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমার ছোটবেলার বন্ধু, তাইলে এটা একটা আমার ছোটবেলার বন্ধু, এই যে আমার ছোট্টবেলার, ছোট্টবেলার বন্ধু, এটা একটা আইডিয়া দিচ্ছে আপনাকে, সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল আইডিয়া, এই জন্য এটার নাম নাউন ফ্রেজ। এখন কথা হইলো, এখন কথা হইলো, এই যে আমার ছোটবেলার বন্ধু টাইপের জিনিসগুলো আমরা পরের 3 নাম্বার ক্লাসে ডেভেলপ করব, আমরা পত্রিকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন বিগত বছরের প্রশ্ন থেকে কিছু আইডিয়া নিব, ওই আইডিয়াগুলো আপনি ট্রান্সলেট করতে পারেন কিনা ফ্রেজে, এটা দেখবো। এটা কিন্তু রিটেন এবং ট্রান্সলেশনের অংশ, এটা আমরা 3 নাম্বার ক্লাসে করব, আগে বেসিক আইডিয়াটা ক্লিয়ার করি। আগামী ক্লাসে আমরা পড়বো নাউন ফ্রেজ কোথায় বসে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশনের পরে বসে, আরো অনেক জায়গায় বসে, ওইটা দেখবো। এটা দিয়ে কেমনে বাক্য তৈরি হয় এটা দেখবো, একটু জটিল। আজকের ক্লাসে খালি চিনবো। এই দেখেন, এই নাউন ফ্রেজ সেন্টেন্সের যে সাবজেক্ট হয় এটা আমরা এখন প্রমাণ দিব। এই যে মাই চাইল্ডহুড ফ্রেন্ড সেন্টেন্সের সাবজেক্ট কেমনে বুঝছি? নোস কে, কে বা কি দ্বারা প্রশ্ন করেন, কি দ্বারা। তাহলে আমরা যে আনসার পাবো, যে আনসার পাবো সেটা হইল সাবজেক্ট। তাহলে মাই চাইল্ডহুড ফ্রেন্ড নোস অল মাই সিক্রেট, আমার যত গোপন কথা, আমার সবকিছু গোপন কিছু কে জানে? সাবজেক্ট জানে। সাবজেক্ট কে? মাই চাইল্ডহুড ফ্রেন্ড। তাইলে মাই চাইল্ডহুড ফ্রেন্ড তো একটা ওয়ার্ড হইতে পারতো, কিন্তু এটা ওয়ার্ড না। কেন? এটা 3টা জিনিস একসাথে যুক্ত হয়েছে, 3টা ওয়ার্ড, এই জন্য এটার নাম গ্রুপ অফ ওয়ার্ডস। এন্ড গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে এটার নাম কি? নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? নাউন ফ্রেজ ছাড়া অন্য কোনো ফ্রেজ সেন্টেন্সের কি হইতে পারবে না? সাবজেক্ট হইতে পারবে না ইউজুয়ালি, এই জন্য এটার নাম নাউন ফ্রেজ। আশা করি ক্লিয়ার। এখন দেখেন এই সেন্টেন্সটা দেখেন, আই নো হিম। আমি সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি? অবজেক্ট, এস বি ও। হিম কি? প্রোনাউন এবং একটা সিম্পল ওয়ার্ড। পরেরটাতে দেখেন হিম কি হয়ে গেছে? আই নো হিজ সিস্টার, দুইটা ওয়ার্ড, হিজ ডিটারমাইনার,
অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভও বলতে পারবেন এটারে। আর এটা হচ্ছে একটা নাউন। তাহলে দুইটা মিলে একটা কি, তার বোন, তার বোন একটা আইডিয়া, সিঙ্গেল ইউনিটি দিচ্ছে, ওয়ান ফাংশন। তাইলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। এখন এটার নাম নাউন ফ্রেজ কেন? অন্য ফ্রেজও তো হইতে পারতো, অ্যাডজেক্টিভ ফ্রেজ হইতে পারতো। এখন এটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ না কেন? কারণ নোরে প্রশ্ন করেন কি বা কাকে দ্বারা, কি বা কাকে, কি দীর্ঘইকার হবে, যাই হোক। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাহলে আমি আই নো হিজ সিস্টার, আমি কাকে চিনি, নো মানে এখানে চেনা, কাকে চিনি, তার বোনকে, এটা সেন্টেন্সের অবজেক্ট, এই জন্য এটা নাউন ফ্রেজ। বেসিক জিনিসগুলো চিনেন আজকে। তারপরে মনে আছে আপনার এই থ্রিলিং এক্সপেরিয়েন্স, দ্য রেড কার, এগুলো পড়ছেন না? এই যে দ্য রেড কার, ওই যে একটু আগে, এগুলো সবই নাউন ফ্রেজ। পরে দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজের সংজ্ঞা একই, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, গ্রুপ অফ ওয়ার্ডস ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যাডজেক্টিভ, যেটা অ্যাডজেক্টিভের কাজ। অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা। কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সূক্ষ্ম পার্থক্যটা হইল অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের পরে বসে, আর অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, এই নাউন। এখন দেখেন কেমনে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠিত হয়, দেখেন এ গোল্ডেন ক্রাউন, গোল্ডেন কি অ্যাডজেক্টিভ, কেন? এটা কাকে মডিফাই করছে? ক্রাউনকে। এ গোল্ডেন ক্রাউন, কি রকম ক্রাউন? গোল্ডেন ক্রাউন, মুকুট, গোল্ডেন মুকুট, স্বর্ণখচিত মুকুট ধরেন। এখন এই কথাটারে যদি আমি অ্যাডজেক্টিভ ফ্রেজে বলতে যাই, কি বলবো? এই যে নাউনটারে আগে নিয়ে আসবো, কারণ অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের পরে বসে, এই পরে লেখা আছে। তাহলে এ ক্রাউন মেড অফ গোল্ড, মেড অফ গোল্ড মানে কি? স্বর্ণের তৈরি। গোল্ডেন মানে কি? স্বর্ণের তৈরি। এখন পোস্ট মডিফায়ার কি আমরা পরে পড়বো ভাই, এখন পোস্ট মডিফায়ার বললেন না, লোকজন বুঝবে না। আপনি যেটা বুঝাই এটা বলতে থাকেন, আগে এটা দেখতে থাকেন। তাহলে এ ক্রাউন মেড অফ উড, এটা এটা পোস্ট মডিফায়ার অবশ্যই, কিন্তু আমরা পোস্ট মডিফায়ার পরে পড়বো। এই যে এই ক্রাউনকে সে ব্যাখ্যা করতেছে মেড অফ উড, গোল্ডেন ক্রাউন, ক্রাউন মেড অফ উড। এখন এটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন? অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের পরে বসে তাকে মডিফাই করে, এখানে মডিফাই করতেছে ক্রাউনটা কেমন, মেড অফ গোল্ড। এখন এটার নাম ফ্রেজ কেন? এটার নাম তো ওয়ার্ড হইতে পারতো, কারণ এটা তিনটা ওয়ার্ড, মেড অফ গোল্ড, এই থ্রি ওয়ার্ডস মিলে একটা ফ্রেজ গঠন করছে। এ দেখেন দ্য স্প্যানিশ ফ্ল্যাগ, নাউনের আগে বসে কি? অ্যাডজেক্টিভ, তাহলে স্প্যানিশটা অ্যাডজেক্টিভ। তাইলে ফ্ল্যাগটা কি? নাউন, নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ। এই স্প্যানিশটারে আমরা এখন কি বানাবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাবো। তাহলে কি হবে? দ্য ফ্ল্যাগ অফ স্পেন। এই যে অব স্পেন, এখন আর কেউ কেউ বলতে পারেন এটা তো অফ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ হইতে পারতো, কেন না? এটা আমরা পরে দেখবো। আপাতত মনে রাখেন এটা দুইটা ওয়ার্ড দিয়ে গঠিত হয়েছে, এই জন্য এটা নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং এটার নাম অ্যাডজেক্টিভ কেন? কারণ এটা ফ্ল্যাগ এর কথা বলছে, অব স্পেন, স্পেনের ফ্ল্যাগ, স্প্যানিশ ফ্ল্যাগ। এবার কমেন্টটা দেখি, কি যেন কি কমেন্ট করছেন। পোস্ট মডিফায়ার, হ্যাঁ এটা পোস্ট মডিফায়ার, আপনি যদি বুঝা থাকেন মুন্না, এটা পোস্ট মডিফায়ার। মেইড তো ভার্ব, হ্যাঁ মেইড কি? মেইড ভার্ব, অবশ্যই ভার্ব, তবে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট, এই জন্য এখানে ভার্ব নাই। বুঝা গেছে? নন ফাইনাইট ভার্ব থাকলে, ফাইনাইট ভার্ব না থাকলে সেন্টেন্স হয় না। তাহলে দেখেন গাজা, এই যে গাজা হ্যাজ বিকাম এ ডেজার্টেড প্লেস, মানে এই যে যুদ্ধের কারণে গাজা কি সে পরিণত হয়েছে? একটা জনশূন্য জায়গায় পরিণত হয়েছে, মানে মানুষজন নাই, ভয়ে অনেকে অনেক জায়গায় পালাই গেছে। এই জন্য আমি বলছি যে জনশূন্য, জনশূন্য। তাহলে গাজা একটা জনশূন্য জায়গায় পরিণত হয়েছে। প্লেস কি? নাউন। তাহলে প্লেসের আগে কি বসছে? অ্যাডজেক্টিভ। কি রকম প্লেস? জনশূন্য প্লেস, অ্যাডজেক্টিভ। এখন এই যে জনশূন্য প্লেসে আমি প্লেস যদি সামনে নিয়ে আসি, গাজা হ্যাজ বিকাম এ প্লেস, প্লেসটা এখন ব্যাখ্যা করবে বা প্লেস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, অতিরিক্ত তথ্য দিবে। এটা কি? উইদাউট এনি ইনহেবিটেন্টস, মানে কোনো মানুষ নাই, কোনো বসবাসকারী নাই। মানে কি? এটা ডেজার্টেড, ডেজার্টেড যে কথা, উইদাউট এনি ইনহেবিটেন্টস একই কথা। পার্থক্য কি? অ্যাডজেক্টিভ নাউনের আগে বসছে। পার্থক্য কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের পরে বসছে। কারণ এটার নাম ফ্রেজ কেন? এটার নাম ফ্রেজ কেন? কারণ এটা শব্দগুচ্ছ, কয়টা ওয়ার্ড নিয়ে? একটা, দুইটা, তিনটা ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে, এই জন্য। আশা করি বুঝা গেছে।
শি সেন্ড মি এ ব্ল্যাঙ্ক মেসেজ, সে আমাকে একটা খালি মেসেজ পাঠাইছে, মানে মেসেজে কোনো লেখা নাই। তাহলে মেসেজ কি? নাউন, এটা অ্যাডজেক্টিভ নাউনের আগে বসছে। শি সেন্ড মি এ মেসেজ, মেসেজটা আগে নিয়ে আসলাম। উইথ নো রাইটিং অন ইট, এটার মধ্যে কোনো লেখা নাই, লেখা নাই মানে এটা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আপনার প্রশ্ন থাকলে শেষের দিকে করেন, কে যেন কোনো প্রশ্ন করছেন শেষের দিকে। আশা করি অ্যাডজেক্টিভ ফ্রেজ বোঝা গেছে, এটা বেসিক আইডিয়া আজকের জন্য। অ্যাডভার্ব ফ্রেজ একই কথা, গ্রুপ অফ ওয়ার্ডস যেটা হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করবে। দেখেন, ব্রেভলি, সাহসের সাথে, এটা আমরা জানি। কিন্তু আমি যদি এটারে ব্রেভলি না বলে ইন আ ব্রেভ ম্যানার বলি, তখন একই কথা, সাহসিকতার সাথে। কিন্তু এটা একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড, এই জন্য এটার নাম অ্যাডভার্ব ফ্রেজ। একই কথা ইন আ বিউটিফুল স্টাইলের ক্ষেত্রেও। এখন যে দেয়ার, দেয়ার মানে সেখানে, দেয়ার না বলে আমরা বলতে পারি এট দ্যাট প্লেস। এট দ্যাট প্লেস বললে এটা নাম ফ্রেজ হবে, আর একটা বললে এটা ওয়ার্ড হবে। একই রকম অ্যাব্রড মানে কি? বিদেশি জায়গা, বিদেশি মানে বিদেশ। তাহলে অ্যাব্রড একটা ওয়ার্ড, আর ইন আ ফরেইন কান্ট্রি, তাহলে এটা হচ্ছে যে চারটা ওয়ার্ড মিলাই হয়েছে, এই জন্য এটার নাম অ্যাডভার্ব ফ্রেজ। এটা সেন্টেন্সে ইউজ না করলে আপনি বুঝবেন না। সেন্টেন্সে ইউজ দেখেন, ওয়াকিল, ওয়াক্স, কুইকলি। ওয়াকিল খুব দ্রুত হাঁটে, কুইকলি কি একটা সিঙ্গেল ওয়ার্ড, এই জন্য এটা অ্যাডভার্ব। কিন্তু আমি যদি বলতাম ওয়াকিল ওয়াক্স উইথ গ্রেট স্পিড, তাহলে কিভাবে হাঁটে? আপনি যদি কোনো বাক্যকে, ভার্বকে, কোনো বাক্যের ভার্বকে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করেন, যেটা পাবেন সেটার নাম অ্যাডভার্ব। আর যদি প্রশ্ন করলে গ্রুপ অফ ওয়ার্ডস পান, সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এই জন্য ওয়াকিল ওয়াক্স উইথ গ্রেট স্পিড, এই যে উইথ গ্রেট স্পিড মানে কি? কুইকলি, একই কথা। এই জন্য এটার নাম অ্যাডভার্ব ফ্রেজ, আর এটা অ্যাডভার্ব। একই রকম ভাবে শি ডিড দ্য ওয়ার্ক কেয়ারলেসলি, সে কেয়ারলেসলি কাজটা করছে, একটা ওয়ার্ড। কিন্তু আমি যদি বলি শি ডিড দ্য ওয়ার্ক উইদাউট এনি কেয়ার, কোনো কেয়ার নেয় নাই, উইদাউট, একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। এখন কেউ কেউ বলতে পারতেন এটা তো প্রিপোজিশনাল ফ্রেজও হইতে পারতো। হ্যাঁ, এটার নাম প্রিপোজিশনাল ফ্রেজও। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবেও কাজ করে। আশা করি বুঝা গেছে, না বুঝলে পরে আবার বুঝবেন। এবার দেখেন আরেকটা উদাহরণ, ফাহাদ ফেল ডাউন। ফাহাদ পড়ে গেছে, কোথায়? ডাউন, নিচে। কোথায় দ্বারা প্রশ্ন করলে পাবেন। এখন ফাহাদ ফেল, কোথায়? টু দা গ্রাউন্ড, মানে ডাউন, একই কথা, নিচে। টু দা গ্রাউন্ড মানে নিচে। টু একটা প্রিপোজিশন, টু টু একটা ওয়ার্ড যুক্ত হয়েছে, এটা একটা, এটা একটা, তিনটা ওয়ার্ড মিলাই এটার নাম প্রিপোজিশনাল, সরি, প্রিপোজিশনাল ফ্রেজ। এখন প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সরি আমি ভুলে গেছি, ওটাকে অ্যাডজেক্টিভ বলে ফেলছি আগেরটা ভুলে। এটা হচ্ছে যে অ্যাডভার্ব ফ্রেজ। আশা করি অ্যাডভার্ব ফ্রেজই বলছি, না বললে বুঝে নেবেন যে অ্যাডভার্ব ফ্রেজ বলছি। আচ্ছা যাই হোক, তাহলে এটা টু দা গ্রাউন্ড, তাহলে সে কোথায় পড়ে গেল? টু দা গ্রাউন্ড, তিনটা ওয়ার্ড দিয়ে বুঝাচ্ছে। ডাউন এর আমি তিনটা ওয়ার্ড দিয়ে বুঝাইলাম, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে ইউ ক্যান বাই ইট এভরিওয়্যার, আপনি এটা সব জায়গায় কিনতে পারবেন, এভরিওয়্যার একটা সিঙ্গেল ওয়ার্ড। এটা না বলে আমি বললাম ইন অল প্লেসেস, সব জায়গায়। তাহলে ইউ ক্যান বাই ইট কোথায়? কোথায় দ্বারা প্রশ্ন করেন, কোথায়? সব জায়গায়, সিঙ্গেল ওয়ার্ড, অ্যাডভার্ব ফ্রেজ। বেসিক আইডিয়া বুঝা গেছে, পরের ক্লাস আমরা বিস্তারিত পড়বো। ভার্ব ফ্রেজ কি? সিম্পল, এ গ্রুপ অফ ওয়ার্ডস যেটা ফাংশন অ্যাজ প্রেডিকেট, সাবজেক্টের পরে যা বসে সেটা প্রেডিকেট, ওটা ভার্ব বসে, ভার্ব সব বাকিটা প্রেডিকেট। এটাতে কি থাকে? একটা মেইন ভার্ব থাকবে। এটা টাইপিক্যালি কি নিয়ে কনসিস্ট হয় ভার্ব ফ্রেজটা? একটা মেইন ভার্ব থাকবে এবং একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে, হেল্পিং ভার্ব। আর ভার্বের কাজ কি? অ্যাকশন কনভে করা, স্টেট বোঝানো, এটা আমরা আগে থেকে জানি, আগের ক্লাসগুলোতে পড়ছি। তাহলে দেখেন, দে হ্যাভ একটা ভার্ব। আমি যখন বলছি হ্যাভ বিন, এটা আরেকটা ভার্ব, ভার্ব ওয়ান, ভার্ব টু, আরেকটা ভার্ব, ভার্ব থ্রি। এই তিনটা ভার্ব মিলাই এটার নাম ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ, একই কথা। তাহলে দে হ্যাভ বিন ওয়েটিং ফর আওয়ার্স, তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, তাহলে এটা ভার্ব ফ্রেজ। আশা করি বুঝা গেছে। এখন দেখেন, ওয়ার এগারলি ডিসকাসিং, দ্য স্টুডেন্টস ওয়ার এগারলি ডিসকাসিং দ্য টপিক ইন ক্লাস, মানে তারা আগ্রহের সাথে এটা ক্লাসে আলোচনা করছে। তাহলে এই যে একটা ভার্ব আর একটা ভার্ব, মাঝখানে একটা অ্যাডভার্ব ঢুকে গেছে। অ্যাডভার্ব ঢুকলেও এটার নাম ভার্ব ফ্রেজ। এই পুরাটা মিলে একটা ভার্বাল ফ্রেজ বা ভার্ব ফ্রেজ, ভার্বাল ফ্রেজ অথবা ভার্ব, একই কথা। এই যে আমরা শিখছি না, এই যে ফ্রেজাল ভার্ব, টেকস আফটার, লুক ফর, এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব যে কথা, ভার্বাল ফ্রেজও একই কথা, মানে ভার্বাল ফ্রেজ। এই যে লুক ফর,
লুক এমন ভার্বের সাথে প্রিপজিশন যুক্ত হয়ে কি হইতে পারে, ভার্ব ফ্রেজ হইতে পারে। দ্য গার্ল টেক্স আফটার মানে দেখতে একই রকম, সদৃশ, মানে মেয়েটি দেখতে তার মায়ের মতো। টেক্স আফটার এখানে ভার্বাল ফ্রেজ বা গ্রুপ ভার্বও বলতে পারেন, একজন বলছেন, ঠিক আছে গ্রুপ ভার্ব বলেন। ইউ হ্যাড বেটার লিভ দ্য জব, তুমি বরং চাকরিটা ছেড়ে দাও। হ্যাড একটা ভার্ব, হ্যাড বেটার হচ্ছে যে একটা এক্সপ্রেশন, মডাল ভার্ব, এটা পুরাটা একটা মডাল ভার্ব। লিভ আবার ভার্ব, দুইটা ভার্ব মিলাই এখানে কি হইছে, ভার্ব ফ্রেজ। আশা করি বুঝতে পারছেন। প্রিপজিশনাল ফ্রেজ কি, তাও গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু বিগিনস উইথ আ প্রিপজিশন, অবশ্যই প্রিপজিশন দিয়ে শুরু হবে, মাস্ট। এবং এন্ডস ইন আ নাউন, নাউন দিয়ে শেষ হবে, প্রোনাউন দিয়ে শেষ হবে, নাউন ফ্রেজ দিয়ে শেষ হবে। আবার প্রিপজিশন দিয়েও শেষ হইতে পারে, প্রিপজিশন দিয়ে শেষ হলে এটার নাম পিওর প্রিপজিশনাল ফ্রেজ, আর কোনো কিছু এটার নাম হবে না। পরে বুঝবো আমরা, এটা না বুঝলে পরে আবার বুঝতেছি। কিন্তু যদি নাউন দিয়ে শেষ হয়, এটা আবার কি দিয়ে শেষ হতে পারে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করতে পারে, এটা অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করতে পারে, আমরা পরে একটু পরে দেখবো। এই যে এখানে দেখেন প্রিপজিশনাল ফ্রেজ ফাংশন এন্ড অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, আবার এটা শুধু প্রিপজিশন হিসেবেও কাজ করতে পারে। সেই ক্ষেত্রে এটা প্রিপজিশন দিয়ে শুরু হবে, আবার প্রিপজিশন দিয়ে শেষ হবে। যেমন একটা উদাহরণ, বাই ডিন্ট অফ। আর একটা উদাহরণ কি, অন অ্যাকাউন্ট অফ, অ্যাকাউন্ট অফ। প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ, একবার পিওর প্রিপজিশন, নাউন বা প্রোনাউনের আগে বসবে, প্রিপজিশনের মতো কাজ করবে সে। আর যদি নাউন দিয়ে শেষ হয়, উদাহরণ দিলে বুঝবেন, তাহলে সেটা অনেক কিছু দিয়ে কাজ করতে পারে। দেখেন, আমি যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা কোথায়, টেবলের উপরে। অন একটা প্রিপজিশন, তাহলে নিশ্চিত এটা প্রিপজিশনাল ফ্রেজ, কোনো সন্দেহ নাই। কিন্তু এই বাক্যে এটা আরো একটা কাজ করতেছে, সেটা কি, বইটা কোথায়, টেবিলের উপরে। কোথায়, কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব। আর এটা যেহেতু গ্রুপ অফ ওয়ার্ডস, এটা নাম অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এটা প্রিপজিশনাল ফ্রেজ ওয়ার্কিং এট অ্যাডভার্ব ফ্রেজ, ওয়ার্কিং অ্যাজ অ্যাডভার্ব ফ্রেজ। আবার দেখেন, এখানে কিন্তু আবার সেম জিনিস আমি লিখছি, কিন্তু এটা আর অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করতেছে না, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করতেছে। কেন, দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন, বই টেবিলের উপরের বইটা আমার। এখন এটার নাম কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, দেখেন, আমি একটু আগে বলছি নাউনের পরে যদি কোন ফ্রেজ আসে যেটা নাউনের অবস্থা বুঝায় বা তাকে মডিফাই করে, এই জন্য তখন এটার নাম হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য বুক অন দ্য টেবল, টেবলের উপরের বই, এই জন্য এটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন তাইলে কি এটা কি প্রিপজিশনাল ফ্রেজও হবে? অবশ্যই প্রিপজিশনাল ফ্রেজ হবে। কেন, এটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, এই জন্য এটার নাম প্রিপজিশনাল ফ্রেজ। এট দ্য সেম টাইম এটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন পরীক্ষায় যদি আপনার দুইটাই থাকে, কি দিবেন, পরীক্ষায় দুইটাই থাকতে পারে, মনে রাখেন, পরীক্ষায় দুইটাই সাধারণত থাকবে না, থাকলে এটার নাম প্রথমে অ্যাডভার্ব ফ্রেজ হবে, তারপরে এটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, তারপরে প্রিপজিশনাল ফ্রেজ পরে আসবে। প্রিপজিশনাল ফ্রেজ কখন পরীক্ষায় আসলে দিবেন, ওই যে পুরো পিওর প্রিপজিশনাল ফ্রেজ হইলে বলবেন যে বাই ডিন্ট অফ, এরকম হইলে প্রিপজিশনাল ফ্রেজ দিবেন। কিন্তু পরীক্ষায় যদি মানে দুইটাই থাকে, প্রথমে আমার প্রায়োরিটি হচ্ছে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রথম প্রায়োরিটি হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ। তবে যদি না থাকে তাহলে প্রিপজিশনাল ফ্রেজ। আশা করি দুইটা একসাথে থাকবে না, থাকলে এরকম ডিসিশন নিতে হবে আর কি। যেখানে দেখবেন পার্টিসিপাল ফ্রেজ আবার নাউন ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ দিতে হবে, পার্টিসিপাল ফ্রেজ দেওয়া যাবে না। যেখানে দেখবেন জিরান্ড ফ্রেজ আবার নাউন ফ্রেজও আছে, নাউন ফ্রেজ আনসার হবে, জিরান্ড ফ্রেজ আনসার হবে না, দুইটা যদি একসাথে থাকে। কিন্তু এটা পরের ক্লাসে আমরা পড়বো, জিরান্ড ফ্রেজ কি, পার্টিসিপাল ফ্রেজ কি, এটা আজকে জানবেন না। এখানে আমি লিখছি, দেখেন এই যে ইট মে বিগিন উইথ প্রিপজিশন এন্ড এন্ড উইথ দ্য সেম, প্রিপজিশন দিয়ে শেষ হতে পারে, যেমন বাই ডিন্ট অফ, ফর দ্য সেক অফ, এটসেট্রা। এটা পিওর প্রিপজিশনাল ফ্রেজ, এটার আনসার অন্য কিছু হওয়ার সুযোগই নাই। দ্য কার ওয়াজ পার্ক ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ কিসের সামনে, দ্য ওল্ড অ্যাবান্ডন্ড হাউস, ওই পরিত্যক্ত ওই পুরোনো বাড়িটার সামনে। এটা নাউন ফ্রেজের আগে বসছে, নিশ্চিত এটা পিওর প্রিপজিশন, এটাও সেম পিওর প্রিপজিশন। কনজাংশনাল ফ্রেজ মানে কনজাংশন আপনারা জানেন, একটু আগে দেখছেন এন্ড অর বাট এগুলা। কিন্তু এগুলা যদি একটা যুগল আকারে বসে, মানে হচ্ছে যে কয়েকটা ওয়ার্ড মিলাই কনজাংশন হয়, তখন এটার নাম কনজাংটিভ ফ্রেজ বা কনজাংশনাল ফ্রেজ। যেমন দেখেন এই যে নট অনলি বাট অলসো, এটা হি নট অনলি সিংস বাট অলসো ড্যান্সেস, দুইটা ইয়াকে যুক্ত করছে সেন্টেন্সকে, এই জন্য, বা দুইটা ফাইনাইট ভার্বকে যুক্ত করছে, এই জন্য এটার নাম কনজাংশনাল ফ্রেজ বা কনজাংটিভ ফ্রেজ। এখন এটার নাম কনজাংশন হইতে পারতো, কিন্তু ওই যে ওয়ার্ড বেশি এই জন্য
গ্রুপ অফ ওয়ার্ডস। আই লাইক বোথ আইসক্রিম অ্যান্ড কেক। তাহলে বোথ একটা ওয়ার্ড, এটা আরেকটা ওয়ার্ড, এটা জন্য কনজাংটিভ ফ্রেজ। এটা আশা করি সোজা, আপনি বুঝতে পারবেন। হোয়াইল, এখানে হোয়াইলের অনেক পার্টস অফ স্পিচ আছে। পাপি একটা বাড়ি কাজ করছে, সেখানে হোয়াইল ছিল। হোয়াইল কোন পার্টস অফ স্পিচ? হোয়াইল কনজাংশন, হোয়াইল ভার্ব, হোয়াইল প্রিপোজিশন, হোয়াইল প্রোনাউন, অনেক কিছু হইতে পারে। কিন্তু এখানে কি? এখানে হচ্ছে হি এনজয়স রিডিং নোভেলস ওয়াইল সিপিং কফি। এখানে দুইটা, রিডিং নোভেলস কে আর সিপিং কফি রে কি কিছু করছে? সি মানে চুমুক দেয়া, কফিতে, কফিতে চুমুক দেয়া। তাহলে এই যে দুইটা ইয়াতে যুক্ত করছে, এই জন্য এটার নাম এখানে কনজাংশন। কনজাংশন। এখন আপনি এখন কেউ কেউ জিজ্ঞেস করতে পারেন, আপনি তো বলছেন কনজাংশন ফ্রেজ পড়াচ্ছেন, কেন কনজাংশন হোয়াইল দিলে শুধু কনজাংশন ফ্রেজ হবে নাকি কনজাংশন হবে? দুইটাই হবে, কনজাংশন ফ্রেজও হবে, কনজাংশন হবে। মনে রাখবেন, এটা সকল খারি খারক, সকল খারক খার নয়, এরকম একটা ইয়া পড়ছেন না ছোটবেলা থেকে? সকল ওয়ার্ডই ফ্রেজ, কিন্তু সকল ফ্রেজ ওয়ার্ড না। না বুঝলে পরে বললেন। এখন দেখেন, আপনার বাড়ি কাজ আছে, লিস্ট অফ কনজাংশনাল ফ্রেজ। এটা রাইটিং স্কিলের জন্য আপনার কাজে লাগবে, রিটেনের জন্য। এই যে এই সবগুলা কনজাংশন দিয়ে, যদি ইন দ্যাট একটু আগে দেখাইছি, এটা দিয়ে বাক্য কেমনে তৈরি হয়, আপনাদের বাড়ির কাজ হচ্ছে এগুলা প্রত্যেকটা দিয়ে আপনি একটা একটা সেন্টেন্স তৈরি করবেন। এই কনজাংশন ফ্রেজ গুলো এখানে লেখা আছে। ইউজিং দিস ফ্রেজেস সেন্টেন্স ইজ অলসো পার্ট অফ ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড সি স্লাইড 26 এবং 24। 26 এবং 24 যে ক্লজ মার্কার গুলো আছে, সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। তবে আজকে ওইটা দিয়ে তৈরি করেন না, আগামী ক্লাসের বাড়ির কাজ হচ্ছে যে এগুলা দিয়ে তৈরি করেন। পরের ক্লাসে ওই যে 26 থেকে 24 যে ক্লজ মার্কার গুলো আছে, ওইগুলা দিয়ে বানাবেন। ইন্টারজেকশনাল ফ্রেজ পড়ানোর কিছু নাই, যেগুলা দিয়ে ফিলিং ইমোশন বুঝায়। আপনি জানেন ইন্টারজেকশন দিয়ে কি বুঝায়। এটা যদি ব্র্যাবো যদি একটা হয়, তখন এটার নাম ইন্টারজেকশন, মানে একটা ওয়ার্ড, তখন এটার নাম ওয়ার্ড। তখন ও নো, ও মাই গুডনেস, যখন অনেক পুরা কয়েকটা ওয়ার্ড মিলে একটা আইডিয়া বুঝায়, একটা সিঙ্গেল ইউনিট বুঝায়, তখন এটার নাম হচ্ছে যে, সিঙ্গেল ইউনিট বুঝালে এটার নাম হচ্ছে যে কনজাংশনাল ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে ইন্টারজেকশন যখন গ্রুপ অফ ওয়ার্ডস হয়, এটার নাম ইন্টারজেকশনাল ফ্রেজ। এটা অত গুরুত্বপূর্ণ না, এটা পরীক্ষা আসে না। পরীক্ষায় মূলত আসে হচ্ছে কোনটা? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আর প্রিপোজিশনাল ফ্রেজ। এই চারটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং এটাও জিরান্ড, ইনফিনিটিভ, অন্যান্য হিসাবে কাজ করে। এটা আমরা আগামী ক্লাসে দেখবো। আজকের ক্লাস এখানে শেষ। তবে আপনি আজকের ক্লাসের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। এবার যারা, যাদের কোনো প্রশ্ন নাই বা বাড়ি কাজ নাই, বাড়ি কাজ আর দেখতে পারবো না, পুরো হয়রান হয়ে গেছি। তবে কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন, আমরা আনমিউট করবো। থ্যাংক ইউ সো মাচ।